তো চলো এই অর্থনীতি টপিকটা থেকে আমরা দেখি কেমন প্রশ্ন আসে। এখানে প্রশ্ন সিলেবাস হচ্ছে 3 নাম্বার এখানের মধ্যে। সো একটা দেখতে পাচ্ছ যে উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত পরিকল্পনাগুলো পড়তে হবে এখানের মধ্যে, পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো পড়তে হবে। তারপরে জাতীয় আয় ব্যয় পড়তে হবে, রাজনীতি বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপি এটা পড়তে হবে, দারিদ্র্য বিমোচন রিলেটেড জিনিসগুলো পড়তে হবে। টোটাল এখানে নাম্বার হচ্ছে 3। তো যদিও এখানে টপিক এগুলো বললো, আরো ডিফারেন্ট টপিক থেকে প্রশ্ন আসে। তো আমরা দেখি 43 বিসিএস এই টপিক থেকে কোশ্চেন আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তা আমরা যদি এটাকে সংবিধান পার্টে নিয়ে যাই তাও 5টা প্রশ্ন আসছে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে টপিকটা কত গুরুত্বপূর্ণ, কারণ এটা টাকা পয়সা রিলেটেড। তা তুমি স্পিড পাচ্ছ না? আচ্ছা স্পিড পাবা, একটু পরে আমি স্পিড শুরু করে দিব। 40তম বিসিএস আমরা দেখি, এটা 41 আসে নাই কোশ্চেন এখান থেকে। তার মানে আমি যে মাঝে মধ্যে বলি যে 2 বিসিএস তো কোশ্চেন যদি না আসে তাহলে আরেক বিসিএস এটা অপরিহার্য হয়ে যায়, এটা দেখছো? মানে আরেক ফরজ হয়ে যায়, দেখছো? এটা 41 কোশ্চেন আসে নাই, এবং 43 তে কয়টা? 5টা চলে আসছে একদম, না 6টা চলে আসছে। এইভাবে তোমার শিল্পতে তুমি দেখতেছো যে ক্রাইসিস যাচ্ছে দীর্ঘ বছর। তোমার 41 কোশ্চেন আসে নাই, 43 তে কোশ্চেন আসে নাই শিল্প থেকে। সুতরাং 44 এ শিল্প দিয়ে কিন্তু উড়ে দিতে পারে। আমি দ্যাটস ওয়াই শিল্পতে আমি আরেকটা কয়েকটা স্লাইড অ্যাড করে আজকে আর রাতে আবার অ্যাড করে দিব। আর তোমরা সবসময় স্লাইড গুলো নজরে রাখবা, তো ওপেন বুক এক্সামের সময় তখন আমাদের কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। সো এডিটেড ছোটখাটো এডিট থাকলে আমি সেটা এডিট করে দিব। হ্যাঁ, তোমরা জাস্ট নজর, আর আমি টেলিগ্রাম গ্রুপে বলে দিব যে নতুন নতুন কি আপডেট আসছে বা কোনো কিছু আমাদের তথ্য কারেকশন হবে কিনা। কারণ জিকে হচ্ছে যে আসলে নির্দিষ্ট কোনো বইয়ের মধ্যে আর নাই, বেসিক বইতে ভুল আছে, কনফিডেন্সে ভুল আছে, অনেক জায়গায় ভুল আছে। আমি এক জায়গা থেকে তথ্য নিলাম, আমি আপনার দেখি যে না এটা আসলে ভুল, এরকম হইতে পারে। আমি আপডেট দিয়ে দিব যে ভুল টুল পাইলে। তো আসো 38 বিশেষ দেখো, এখান থেকে তো তোমার কোশ্চেন আসছে 1টা 2টা 3টা কোশ্চেন আসছে। দেখো কোশ্চেনের প্যাটার্নটা দেখো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে জিডিপির লক্ষ্যমাত্রা কত। বুঝতে পারতেছো যে কোশ্চেনের সিস্টেমটা কি। ব্যাংক থেকে কোশ্চেন আসছে 37 মধ্যে, দেখো তো মোবাইল ব্যাংকিং থেকে প্রশ্ন আসছে। একনেক দেখো 37 আসছে, আবার তোমার কত আসলো, তো 43 তে আসছে। ওকে, পিপিজেড থেকে দেখো প্রশ্ন আসছে। হ্যাঁ, এখন আসো আমরা আমাদের আলোচনায় চলে যাই। এই যে জিডিপি জিডিপি আমরা খুবই তোমার মাথা পাড়া ফেলতেছি, হ্যাঁ শুধু জিডিপি আমরা। তো উম, না তাসমিয়া, কারেকশন নিয়ে ওল্ড কিছু নেই, আমি তো প্রিন্ট করে দিই টেলিগ্রাম গ্রুপে। প্লাস তোমাদের ওপেন বুক যখন চলবে তখন যে স্লাইড গুলো থাকবে আমি একদম প্রিন্ট করতে নিষেধ করি। আমি প্রিন্ট করে কি করবো, তুমি তো আপডেট পাইতে হবে। যখন ওপেন বুক চলবে তখন সবই মোটামুটি এডিট হয়ে আপডেট হয়ে যাবে। তার মে মাস তুমি খুব শান্তি মতো রিভিশন দিতে পারবা, ডোন্ট ওয়ারি। তো আমাদের এখানে দুইটা কথা মনে রাখবা। একটা হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে এটা, আর দেশি বিদেশি উভয় নাগরিকগণ। তাহলে একটা দেশের, তার বাংলাদেশে যে ভৌগোলিক সীমারেখা আছে এইটার ভিতরে দেশি থাকুক বিদেশি থাকুক যাই থাকবে থাকুক, যত লোকজন আছে তাদের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার আর্থিক মূল্য। তো ধরো উর্বিশারা পানিকে, ও একজন ডক্টর, ও কি কোনো পণ্য প্রডিউস করে? ও কি দেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখে? ও কি কিছু প্রডিউস করে কিনা? কোনো কিছু প্রডিউস করে সে? করে, কি প্রডিউস করে? সেবা প্রডিউস করে, রাইট? সে সেবা প্রডিউস, একজন টিচার সে সেবা প্রডিউস করে। সো ওটা একটা পণ্য। তাহলে যারা যারা জব করে তারা কিন্তু প্রডিউস করতে, তাহলে ওটা কিন্তু আর্থিক ভ্যালু আছে। তাহলে দেশের মধ্যে আবার কলকারখানা কিন্তু পণ্য উৎপাদন করে, তাহলে পণ্য উৎপাদন হয় আবার সেবা উৎপাদন হয়। হ্যাঁ, তাহলে এই টোটাল যে তোমার হচ্ছে যে তোমার সেবার যে মূল্য এবং দ্রব্যের টোটাল যে মূল্য সেটা হলো জিডিপি, আমরা যেটাকে ইংরেজিতে বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক বাংলাদেশের এরিয়ার ভিতরে এখানে যত কিছু প্রোডাকশন হয় সবকিছুর দাম এক বছরের মধ্যে যত কিছু প্রোডাকশন হয় সেটার দাম, প্লাস আমরা সার্ভিস দিচ্ছি, আমি একজন ডক্টর সার্ভিস দিচ্ছি, একজন টিচার ক্লাস নিচ্ছে, এই যে সেবা দিচ্ছে, হ্যাঁ, টোটাল এখানে যত রকম মনিটারি ট্রানজাকশন হচ্ছে পুরোটাই হচ্ছে জিডিপি। তুমি শুধু মনে রাখো যে দেশের বাউন্ডারির ভিতরে, শুধু এটা মনে রাখলেই হবে যে বাংলাদেশের তোমার ভৌগোলিক সীমা রাখা তার ভিতরে যদি যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে জিডিপি। এখন আসো জিএনপি। জিএনপি কে বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তার মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। তার মানে হচ্ছে এটা হচ্ছে জাতীয় মানে কি, মানে বাংলাদেশিদের দ্বারা। তো বাংলাদেশি একজন তো তোমার দেশে থাকতে পারে বিদেশে থাকতে পারে। তার মানে একটি দেশের নাগরিকগণ, এই লাইনে দাগ দাও, দেশে এবং বিদেশে যে থাকে, ধরো বাংলাদেশের নাগরিকগণ সৌদি আরব থাকে, সৌদি আরব থাকলে সে তো টাকা তো পাঠাচ্ছে, তার মানে সে কিন্তু আমার মোট জাতীয় উৎপাদনের ভূমিকা রাখতেছে, তাই না?
একজন ইউএসএ থাকতেছে, টাকা পাঠাচ্ছে, সে জাতীয় উৎপাদনের ভূমিকা রাখতেছে এখানের মধ্যে। তাহলে জিডিপির মধ্যে হচ্ছে বাংলাদেশে প্রায় তোমার অলমোস্ট কত হিউজ অ্যামাউন্টের ইন্ডিয়ান কাজ করে, প্রায় 30,000 কোটি টাকা স্যালারি নেয় ওরা ইয়ারলি। তো তাহলে ওটা কিন্তু সব ইনক্লুডেড এখানের মধ্যে জিডিপির ভিতরে। হ্যাঁ, ওইখানে প্রচুর বাইরের লোকজন কাজ করে। তার মানে আমরা একটু পরে দেখতে পাবো জিডিপি দ্বারা আমরা আসলে আসল সিনারিও দেখতে পাই না। তো বাংলাদেশের লোকজন দেশে থাকুক আর বাইরে থাকুক, টোটাল ওরা যে দ্রব্য সেবা উৎপাদন করবে তাকে বলা হয় মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। এখন আসলে জিএনপিতে আমরা বিদেশে কর্মরত দেশীয় জনগণের আয় সহ দেশের মোট জাতীয় উৎপাদনের প্রতিফলন ঘটে। এই জন্য জিএনপি দ্বারা দেশের জনগণের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। হ্যাঁ, এটার বিস্তৃত ধারণা, বাংলাদেশের জনগণ ছড়াছিটে আছে পুরো বিশ্বের মধ্যে, তাহলে সেটা আমরা এখানে কাউন্ট করব। আর জিডিপিতে তোমার দেশি বিদেশি উপার্জন আমরা কাউন্ট করতেছি না, শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ বাংলাদেশের ভিতরে কি পরিস্থিতি সেটা, এটা দ্বারা অভ্যন্তরীণ ক্ষমতার প্রতিফলন ঘটে। সো জিডিপি দ্বারা জনগণের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায় না, এটা একটা খুব ন্যারো একটা আইডিয়া। সো আমরা যখন রেমিটেন্স না হলেও জিএনপিতে ইনক্লুড হয়, রেমিটেন্স জিএনপিতে ইনক্লুড হবে না? অবশ্যই ইনক্লুড হবে, বাংলাদেশের যে লোকজন বাইরে থেকে টাকা পাঠালে জিএনপিতে ইনক্লুড হবে। সো আমরা যদি ইকুয়েশন যদি বলো, ধরো আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমাদের এখানে জিডিপিতে আমরা এখানে কি কি জিনিস ইনক্লুড হবে, তাহলে আমরা বলতে পারবো, সমীকরণ পরীক্ষা আসবে না, জাস্ট এমনি তোমাদের জানার জন্য। জিডিপির মধ্যে আমরা যত রকম ভোগ বিনিয়োগ করবো, এটা ধরলাম আমরা সি, তাহলে সেটা এখানের মধ্যে অ্যাড হবে। তারপরে এখানের মধ্যে আমরা হচ্ছে যে তোমার আমাদের যত রকমের ইনকাম হবে সেটা এখানের মধ্যে অ্যাড হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আমাদের সরকার যে টাকা পয়সা খরচ করে সেটা এখানের মধ্যে অ্যাড হবে। তারপর হচ্ছে আমাদের আমদানি রপ্তানি যে পার্থক্য, সো রপ্তানি মাইনাস আমদানি, তার মানে নিট রপ্তানি আয় যেটা, সেটা এখানে অ্যাড হবে। সব মিলে হচ্ছে জিডিপি হলো। তোমার ঘটনা বলি, তো একবার তোমার হচ্ছে যে ভাস্কর আর হচ্ছে যে ওদের এলাকার রাজা, ওরা গেল ঘুরতে আর কি। হ্যাঁ, ভাস্করের সাথে রাজার সাথে খুব তোমার খারাপ সম্পর্ক, রাজাও দেখতে পারে না, ও রাজাকে দেখতে পারে না, কিন্তু ওরা ঘুরতে পেরেছে আর কি। রাজার অনেক টাকা পয়সা আছে, রাজার কাছে তখন তোমার 2 লাখ টাকা ছিল। হ্যাঁ, তোরা হাঁটতে 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 রাজা এখন সিদ্ধান্ত নিল ভাস্করকে সে গু খাওয়াবে। তো বলে ভাস্কর যে এখানে দেখা যাচ্ছে যে গু দেখা যাচ্ছে, তুমি এটা খাইতে পারবা? কয় না আমি খাইতে পারবো না, কত তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিব। ভাস্কর কাছে ঠিক আছে, গু খেলে যে 1 লাখ টাকা পাওয়া যায় তাহলে তো অসুবিধা গিয়েছে, কষ্ট মতো খাই ফেললো ভাস্কর। খাই ফেলার পর ওকে 1 লাখ টাকা দিয়ে দিল। হ্যাঁ, তো ওরা আরো হাঁটতে হাঁটতে ভাস্কর তুমি আজ খারাপ, আল্লাহ তুমি আমাকে আচ্ছা চান্সে গু খাওয়া দিলা। ওকে মন খারাপ করছে, একটু সময় আরো সামনে গেছে, রাজারও একটু মন খারাপ হয়েছে, কয়েছে আল্লাহ 1 লাখ টাকা চলে গেলে, আমি তো ভাবছিলাম ও খাবে না, এখন যদি খেয়ে ফেললো। একটু সামনে গেছে আর এখানে আবার গু দেখছে, ভাস্কর করতেছে আপনি যদি খাইতে পারেন আপনাকে আমি 1 লাখ টাকা দিব। রাজা কয় দাঁড়া, তুই আমার 1 লাখ টাকা খাই ফেলছিস। এখন রাজা কি হচ্ছে, গুটা খাই ফেলছে, খাই ফেলার পর ভাস্কর ওকে আবার 1 লাখ টাকা ফিরে দিছে। তো এখন একটু করে হাঁটতে হাঁটতে রাজা বলতেছে যে, ভাস্কর চিন্তা করলো যে রাজাকে বললো আচ্ছা রাজা সাহেব, আপনার তো 2 লাখ টাকা ছিল, তো 2 লাখ টাকা না আপনার হাতে আছে এখন, পাক তাহলে আপনি গু খেলেন আমি গু খেলাম, তাইলে পরে লাভ হইলো কি? লাভ হইলে দেশে জিডিপি বাড়ছে, জিডিপি হচ্ছে 2 লাখ টাকা। বুঝতে পারছো? পাক তাহলে কি হলো, যার টাকা তার কাছে রয়ে গেছে, ওরা গু খাইছে এবং জিডিপি বেড়ে গেছে, কারণ 2 লাখ টাকা তোমার হচ্ছে যে ট্রানজাকশন হয়েছে। তাহলে এখানে আমাদের টোটাল তোমার যত রকম ভোগ হবে বিনিয়োগ হবে সেটা হবে, ইনকাম অ্যাড হবে, সরকারি ব্যয় অ্যাড হবে, আমদানি রপ্তানি ডিফারেন্স অ্যাড হবে, সব মিলে হবে জিডিপি। তার মানে জিডিপি আসলে কখনো রিয়াল সিনারিও দেখায় না, জিডিপি হচ্ছে একটা ফেক জিনিস। জিডিপি নিয়ে অনেক সমালোচনা আছে, তোমরা গুগল করলে অনেক ট্রল পাবা, জিডিপি নিয়ে প্রচুর ট্রল আছে। তবে এরপরও এখন পর্যন্ত তোমার জিডিপি একটা একটা অর্থনৈতিক সক্ষমতা বোঝানোর জন্য একটা গ্লোবাল ইন্ডেক্স, প্রচুর দেখবে তুমি জিডিপি ফান্ড লেগে সার্চ দিলে অনেক কৌতুক পাবা, অনেক ট্রল পাবা। তাহলে পরে আমরা যদি তোমার হচ্ছে যে বুঝতে পারছো জিডিপিটা, ঠিক আছে ওকে। এখন আসলে আমরা একটু দেখি। সো এখান থেকে আমি তোমাদেরকে লাইফের কয়েকটা লেসন আমি বলবো, আমি লাইফে যে ভুলগুলো করছিলাম। সো আমি আমি আমার জীবন থেকে মানে জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে বলি আর কি। আমি লাইফের আমার আর্লি যা কোনো প্ল্যান ছিল না লাইফের। হ্যাঁ, যে কি করবো না করবো তোমার হচ্ছে যে এই বাউন্ডুলে টাইপের যেটা বলে আর কি, তোমার মানে পড়াশোনার কোনো পড়াশোনা করতে ধরো প্রাকৃতিক ভাবে পড়াশোনা করে ফেলছি আর কি। হ্যাঁ, মাস্টার কাছে পড়ি নাই বা কেমন কেমন জানি পড়াশোনা করে ফেলছি, মেডিকেল চান্স পেয়ে গেছি, সেটা জানি না কেমন কেমন হয়ে গেছে ঘটনাটা। তো এরপরে তোমার হচ্ছে লাইফ নিয়ে টোটাল কোনো প্ল্যান ছিল না, এর মধ্যে বিয়ে করে ফেলছে তোমার, মানে জীবনে যা খুশি তা করছে, মানে একদম মানে কারো কোনো কথাবার্তা শোনা এগুলো আমার কোনোদিন ধাতা ছিল না। তোমার আব্বা আমার কথা শোনা, কারো কথা শোনার কোনো সিস্টেম নাই, সমাজের কথা শুনবো না।
তো এই প্ল্যান না থাকার কারণে সেটা হচ্ছে যে ধরো আমার যেটা মনে হয়, স্টিল না, আমার যেটা মনে হয় আমি যেখানে যাওয়ার কথা সেখানে আমি যেতে পারি নাই। ধরো আমার চেয়ে কম জিপিএ যারা, তোমার ব্র্যাক থেকে যারা মাস্টার্স করছে আমার চেয়ে কম জিপিএ, তারাও ধরো এখন দুনিয়ার টপ ইউনিভার্সিটিতে ওরা পিএইচডি করে, বাট আমি কিন্তু পিএইচডি করতেছি না, আমি এখন গভর্নমেন্ট জব করতেছি বিসিএস। প্রথম বিসিএস সার্ভিস আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু পরে অবশ্য তোমার প্ল্যান চেঞ্জ করি। তো জীবন নিয়ে তোমার একটা প্ল্যান থাকা উচিত। আমি সবসময় বলি তোমাকে, তুমি একটা প্ল্যান করবা যে 5 বছর পর নিজেকে তুমি কোথায় দেখতে চাও। হ্যাঁ, 5 ইয়ার্স পর নিজেকে তুমি কোথায় দেখতে চাও, তুমি একটা প্ল্যান করবা। হ্যাঁ, 10 ইয়ার্স পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও, একটা প্ল্যান করবা। সেই প্ল্যানের মধ্যে সবগুলো বিষয় ইনক্লুড করবা। কি ইনক্লুড করবা? তুমি একাডেমিক একটা লাইন থাকবে, তুমি কি কি পড়াশোনা করতে চাও এর মধ্যে। ধরো তুমি মাস্টার্স যদি না করে থাকো, একটা মাস্টার্স করবা, তারপর তুমি দুনিয়ার একটা সেরা ইউনিভার্সিটিতে একটা মাস্টার্স করবা। একাডেমিক লাইনে যাদের ছেলেটা পিএইচডি করবা, একটা তুমি প্ল্যান সেট করবা যে আমি হচ্ছে যে একাডেমিক লাইনে আমি কি চাই 5-10 বছর পরে। তুমি কিছু স্কিল, তোমার কিছু সেট থাকবে তোমার, যে তোমার তুমি কি কি স্কিল অর্জন করতে চাও, যে 6 মাসে কি স্কিল অর্জন করবে, তারপরে 6 মাসে কি স্কিল অর্জন করবে, সেই স্কিল নিয়ে তোমার ব্যবসা থাকবে। তোমার ফিনান্সিয়াল গোল থাকবে, যে তুমি 5 বছর পরে ফিনান্সিয়ালি কোথায় যেতে চাও। হ্যাঁ, বা তুমি কতটুকু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তুমি কতটুকু দেখতে চাও নিজেকে। এটা একটা তুমি 5 বছর মেয়াদী 10 বছর মেয়াদী প্ল্যান সেট করবে, সবকিছু মিলা। তোমার একটা ফ্যামিলি গোল থাকবে, তুমি কখন বিয়ে শাদী করতে চাও, যদি বাচ্চা কাচ্চা নিতে চাও তখন, বা তুমি কখন নিতে চাও, বা তুমি নিতে চাও কিনা, এটা তোমার পার্সোনাল চয়েস, আমি এখানে কোনো জাজমেন্ট দিব না। কারণ সবাই বিয়ে করবে এটা তো আশা করা যায় না, তাই না? কেউ কেউ আবার তোমার বিয়ে করবে না, এরকম হইতে পারে। মার্জুক হাসাল বলে যে তোমার ব্যাচেলর থাকাটা একটা নেশা, তাই না? সবাই ব্যাচেলর থাকতে পারে না চাইলেই। তো কেউ বিয়ে করবে না, যদি করো তুমি কখন করবা, প্ল্যান থাকবে। বাচ্চা কাচ্চা নিলে কখন নিবা, বা তুমি কয়টা নিবা, সব মিলে একটা প্ল্যান থাকতে হবে তোমার লাইফের। এখন ভাইয়া লাইফ প্ল্যান করলে কি সব মতো হবে? কখনো না। প্ল্যান মতো তোমার কখনোই হবে না। হ্যাঁ, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। তোমার প্ল্যান মতো কখনোই হবে না, কিন্তু তোমার প্ল্যান মতো 70% হলে হবে। হ্যাঁ, 70% হলে তোমার প্ল্যান মতো। তো 2020 সালে যখন কোভিড প্যান্ডেমিকে তোমার হচ্ছে যে আমার ছোট মেয়ে অসুস্থ হয়ে যায়, তো আমি তখন গভর্নমেন্ট, আমি কিন্তু অনেক আগে থেকে টাকা পয়সা কামাই করি, ধরো একদম 9-10 সাল থেকে ভালো টাকা পয়সা কামাই করি। আমি কোনো জমাই নাই, কোনো সেভিংস ছিল না, কোনো প্ল্যান ছিল না লাইফ নিয়ে, কোনো ব্যাংকে জমাইতে হবে রাখতে হবে, কোনো প্ল্যান নাই। আমি ওর করে চিন্তা করলাম যে আমার মেয়ের যদি আইসিইউ লাগে, আমি একটা ফাদার যে ডক্টর, সে আইসিইউর বিল দিতে পারবে না, কারণ আমার টাকা পয়সা নাই ব্যাংকে কোনো, আমি কিভাবে আইসিইউর বিল দিব? আমার বউ যদি অসুস্থ হয় আমি কিভাবে হাসপাতালে বিল দিব কোত্থেকে? আমি নিজে অসুস্থ হলে আমার টাকা নাই, আমি বিল দেবো কোত্থেকে? আমি ডিপলি চিন্তা করলাম, হাই রে, তখন তো কোভিড তোমার ভয়ঙ্কর অবস্থা। আমার বাসার সামনে হচ্ছে এক ডাক্তার মারা গেছে, ডাক্তার রুমি, প্রথম যে ডাক্তার মারা যায়, ও আমার বাসার সামনেও চেম্বার করে। আমি তো এত ভয় পেয়ে গেছি, আমার ছোট মেয়ে, আমরা পুরো ফ্যামিলি কোভিড পজিটিভ। ভাবলাম সারা জীবনে শুধু অপচয় করছি, শুধু টাকা পয়সা খরচ করছি, কিন্তু জমায় নাই কখনো। এটা তো আসলে প্ল্যান মতো হয় নাই। তো আমার বউকে বললাম যে আসলে আমি একটা প্ল্যান করতেছি, যে আমি উইদিন 2 ইয়ার্স আমি লাইফটা একটা প্ল্যান করবো, দেখবো আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো। তো ও হাসতেছে, ও বলতেছে যে তুমি সবসময় ফান বলো, তবে তুমি যেটা বলো সেটা করো, সেটা হয়ে যায়। তাহলে আমি যেটা বলি সেটা করি। আমি আমি এত কঠোর পরিশ্রম শুরু করলাম 2020 সালের পর থেকে। এখন 2020 সালের পরে আমি আমার আমি চেঞ্জ হয়ে গেছি টোটালি। আমি আগের যে তোমার মানে ধরো ঘোরাঘুরি মার্কার লোক ছিলাম, ওরকম আমি টোটাল টাইম অপচয় করা করি না। এগুলো আমি একটা প্ল্যান আমি হচ্ছে যে দাঁড় করাইছি। আর একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করবো, সেই প্রতিষ্ঠানে কোথা নিতে চাই আমি, আমি 2025 সালে কোথা নিতে চাই, 30 সালে কোথা নিতে চাই, আমি একটা প্ল্যান দাঁড় করাইছি। আমাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। হ্যাঁ, আমার আমি যদি এখন কোভিড পজিটিভ হয়ে মারা যাই, তাহলে আমার মেয়েরা কই যাবে? আমি এটা নিয়ে তখন ডিপলি চিন্তা করছি, যে তাহলে ওরা তো পৃথিবীতে আসতে চায় না, তাই না? আমি ওদের পৃথিবীতে আনছি। ওরা তো বলে না আব্বা পৃথিবীতে আসতে চাই, আনেন। তো যেহেতু আমি ওদের পৃথিবীতে আনছি, তাহলে ওদেরকে আমাকে দিতে হবে, ওদের কাছ থেকে আমার কি চাওয়ার নাই, রাইট? ওরা আমাকে কি দিবে? আমি ওদেরকে পৃথিবীতে আনছি। তাহলে আমি যদি এর দায়িত্বহীন ভাবে যদি আমি লাইফ লিড করি, তাহলে তো আমি তো এটা করতে পারি না যে ফাদার। হ্যাঁ, সো আমি তখন এটা নিয়ে অনেক গভীর চিন্তা করছি, যে সারা জীবনটা এভাবে হাঁটা বসে কাটাইছি এভাবে। হ্যাঁ, তোমার দুনিয়া ফান ফুন যা করার আর কি জীবনে সবকিছু করছে। তো এটা আসলে করা যাবে না। এইভাবে তুমি তোমার জীবনে একটা প্ল্যান সেট করবা, 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি। এভাবে করবা, করলে দেখবো তুমি ইনশাল্লাহ 100% কখনো হবে না ভাই, কিন্তু 70% হলে হবে, 80% হলে হবে। এই জন্য আমি তোমাদের সবসময় বলি যে বিকল্প বিনিয়োগটা সব শিখবা। তো এখন তো আমার ক্লাসে তো সময় নাই, আমরা 40-এর পরে টরে আমরা যদি কোনো সেশন করি, তোমাদের আমি ইনভাইট করবো যে তুমি বিকল্প কি কি জায়গায় তুমি কাজ শিখতে পারো। আমি ধরো অনেক রকম কাজ করি, তোমার গিগ ইকোনমি পড়াবো আমি আজকে, সেখানে আমি দেখাবো। তো বাংলাদেশ রাষ্ট্রের আসো এরকম তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, 5 বছরে সে কোথায় যেতে চাই। তো এটা প্রথম 1973 সালে শুরু হয়, 73 থেকে 78 সাল পর্যন্ত এটা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল। এরপরে আমাদের মুখস্থ করা লাগবে না মেয়াদ গুলো। এখন চলতেছে অষ্টম, তার মানে শেষ হলো মাত্র সপ্তম। অষ্টম মানে জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত। টাইমটা খুব মনে রাখবা, যে জুলাই 20 থেকে সবসময় শুরু হয় অর্থ বছর। হ্যাঁ, 1 জুলাই থেকে, আর জুন 30-এ শেষ হয়। তাহলে এটা হলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ। কি চাই গভর্নমেন্টের মধ্যে? গভর্নমেন্টের মধ্যে চাই যে দক্ষতার উন্নয়নে বিনিয়োগ করবে।
স্লোগান, যে জনগণের দক্ষতা উন্নয়ন করতে হবে। তো কি করবে জনগণ? কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। তারপরে সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করতে হবে, সাম্য এবং সমতা। তো সাম্য এবং সমতা জিনিসের পার্থক্য আমি তোমাদের বুঝাই বলছি, তাই না? ওই যে একজনে ওই স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, যে আমি ওই যে বলছিলাম প্রথম আলো পত্রিকায় তোমার হচ্ছে মেয়েদের ছবি কেন দেয়, যে তারপরে তোমার জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলা করাটা এটা একটা গুরুত্বপূর্ণ খাত। প্রধান লক্ষ্য হচ্ছে গ্রাম হবে শহর, আমি উল্টা বলছি। আমাদের প্রধানমন্ত্রী কি বলেন? গ্রাম হবে শহর, এটা হচ্ছে যে লক্ষ্য। সুতরাং গ্রামগুলোকে আমরা সাজাবো, তাহলে গ্রাম হচ্ছে আমাদের প্রাধান্য পাবে। 1.5 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে, গ্রামগুলোকে একদম সাজায় ফেলা হবে। তো জিডিপি প্রবৃদ্ধির এখানে প্রবৃদ্ধি মানে কি? প্রবৃদ্ধি মানে ধরো আগের বছর জিডিপি ছিল 1 লাখ কোটি টাকা, 1 লাখ কোটি। এই বছর জিডিপি হয়েছে 1,08,000 কোটি, তাহলে 1,08,000 কোটি টাকা বাড়ছে, তাহলে 8% বাড়ছে। এটা বলা হয় জিডিপি প্রবৃদ্ধি, গ্রোথ রেট। তাহলে টার্গেট হচ্ছে 8% হারে প্রতি বছর গড় জিডিপি হবে। হ্যাঁ, আর মেয়াদ পূর্তিতে হবে 8.5%। তো যখন এই মেয়াদটা শেষ হবে মানে 25 সালে, আমাদের দারিদ্র্যের হার হবে 15.6%, আর অতি দারিদ্র হবে 7.4%-এর নিচে চলে আসবে। কর্মসংস্থান হবে প্রায় 1.5 কোটির মতো, 11.33 মিলিয়ন, যার মধ্যে বৈদেশিক কর্মসংস্থান হবে 3.25 মিলিয়ন, তার মানে 32 লাখ লোক আমরা বাইরে পাঠাবো। শ্রম বাজারে যুক্ত হবে 7.8 মিলিয়ন শ্রম শক্তি। সবগুলো তথ্য মুখস্থ করা লাগবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো তুমি একটু মুখস্থ করার ট্রাই করো। জিডিপি প্রবৃদ্ধি টার্গেট কত? 8% প্রতি বছর গড়ে, আর মেয়াদ অন্ত হচ্ছে 8.5। আর দারিদ্র্যের হার কততে নামাবো? অতি দারিদ্র্যের হার আমরা 7.4 নামাবো, আর দারিদ্র্যের হার নামাবো 15.6। কর্মসংস্থান সৃষ্টি 1.5 কোটিটা মনে রাখো জাস্ট। তো আমরা ট্যাক্স এবং জিডিপির অনুপাত 12.3% নিয়ে আসার প্ল্যান। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ যে গড়ায়ু, এবং আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি। এখন গড়ায়ু কত বলতে পারবা? আমরা পড়াছিলাম এটা, ছেলে মেয়ে দুটো মিলে কত গড়ায়ু? 72.8। এটাকে 74 নিয়ে যাওয়ার টার্গেট। হ্যাঁ, তো একটা টার্গেট ছিল 2021 সালের মধ্যে শতভাগ জনগণকে বিদ্যুৎ সেবার আওতায় আনা, এবং মেয়াদান্তে মানে 25 সালের মধ্যে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। তো এখন বাংলাদেশ মোটামুটি বিদ্যুৎ উৎপাদনের মধ্যে ভালো অবস্থান আছে, তাই না? ইফতারের আগে একটু চলে যায়, সেহরির আগে একটু চলে যায়, এটা একটু প্রবলেম, কিন্তু ওভারঅল মোটামুটি ভালোই আছে। আবার অনেক জায়গায় গেলে এখন 3 ঘন্টা এরকম আসতেছে না নাকি, এটা একটা দুঃখজনক ব্যাপার। যাক, এটা এনি তত্ত্ব ধরতে হবে ওদের, ওরা মানে গ্যাস প্রোডাকশন ভালোভাবে দিচ্ছে না, গ্যাস প্রোডাকশন না দেওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এটা মনে হয় ওদের প্রবলেম থাকতে পারে। তো বাংলাদেশ এখন আসি আমরা, তাইলে দেখো এবার তাহলে আগেরটা ছিল ছোট ছোট পরিকল্পনা, 5 বছর মেয়াদী। একটা বড় পরিকল্পনাতে যাই। এই বড় পরিকল্পনাকে বলা হয় প্রেক্ষিত পরিকল্পনা। এই প্রেক্ষিত পরিকল্পনাগুলো কি? লম্বা লম্বা পরিকল্পনা। ওই যে বললাম তুমি 5 বছর মেয়াদী জীবন চিন্তা করো, 10 বছর মেয়াদী চিন্তা করো, তাহলে গভর্নমেন্ট দেখো 20 বছর মেয়াদী চিন্তা করতেছে। তবে কতটা ছিল তোমার? সে 10 থেকে 21 সাল পর্যন্ত একটা প্রেক্ষিত পরিকল্পনা ছিল, ওটা শেষ। ওটাকে তোমাদের মনে আছে কিনা যে 2009 সালে তোমার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, এবং যখন ওরা ইলেকশনের আগে ওরা একটা নির্বাচন ইশতেহার প্রকাশ করছে, যেখানে ওরা ভিশন 2021 প্রকাশ করছে, মনে আছে কিনা তোমাদের কারো? 9 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে ওরা ভিশন 2021 প্রকাশ করছে, তাই না? এটা হচ্ছে সেই ভিশন 2021। সো এই ভিশন 2021 কি এখন শেষ হয়ে গেছে? তাহলে এখন কোন প্ল্যান চলতেছে? সেকেন্ডটা চলতেছে। সেকেন্ডটা হচ্ছে, যেটার নাম হচ্ছে রূপকল্প 2041। আমি তো বুঝো নাই, মানে গভর্নমেন্ট প্ল্যান করতেছে 10 বছর পরে দেশকে সে কোথায় নিয়ে যাবে, জনগণকে সেটা বুঝাচ্ছে 10 বছর পর কোথায় নিয়ে গেল, 20 বছর পর কোথায় নিয়ে যাবে। তাইলে এটাই ভিশন 2021 তোমার হচ্ছে যে প্রথম যেটা ছিল। তাইলে এখন আসো আমরা হচ্ছে যে তোমার পরের যেটা চলতেছে এখন, যে ভিশন 2041 যেটা, তাহলে যেটাকে আমরা রূপকল্প 2041 যেটা পড়েছিল, দেখবা পিএম কোথাও বক্তব্য দিতে বলে 2041 মধ্যে দেশকে আমরা ওই জায়গায় নিতে চাই। তারপর মন্ত্রীরা বলে 2041 মধ্যে বাংলাদেশ ওখানে নিতে চাই, তোমাকে স্বপ্ন দেখাচ্ছে, তাই না? প্ল্যান শেয়ার করতেছে। তাহলে এটা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা চলতেছে এখন। সো এই দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার টার্গেটটা কি? এটা অনুমোদন হয় 25 ফেব্রুয়ারি 2020-এ, আর এটা টোটাল চ্যালেঞ্জ হলো 15টা। সো এইটা মনে রাখবা, 4টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কি কি? সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র আইন করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে ক্ষমতার, এবং সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সো এই 4টা হলো পিলার। হ্যাঁ, রূপকল্প 2041-এর পিলার। তো আরো লক্ষ্য হচ্ছে গড় মাথাপিছু আয় 12,500 মার্কিন ডলার উন্নীত করার মধ্য দিয়ে 2041 সালে বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, তাই না? গভর্নমেন্ট লোকজন কিন্তু বলে যে 2041 সালে বাংলাদেশ একটা উন্নত দেশ হবে। হ্যাঁ, এইভাবে এই জিনিসটা
হয়ে যাবে। বিকেন্দ্রীকরণটাকে, বিকেন্দ্রীকরণ হচ্ছে যে তোমার ধর এখন সবকিছু তোমার ঢাকা কেন্দ্রিক তোমার হচ্ছে কর্মকাণ্ড, হ্যাঁ, আস্তে ঢাকা থেকে সবকিছু বিকেন্দ্রীকরণ করে দেওয়া হবে। আমরা যদি জানি না সেটা আসলে কাগজ কলম থাকবে কিনা, কারণ এই পিলারের মধ্যে অনেকগুলো পিলার কিন্তু কাগজ কলম আছে, বাস্তবে নাই। আমি বলবো না অবশ্যই কোনটা বাস্তবে নাই, আমি বললে আবার আমাকে আবার ডিজিএফআই ধরে নিয়ে যেতে পারে। $12,500 এখানের মধ্যে তোমার টার্গেট আর কি। তো যাই হোক, আর মাথা পিছু এর হোক্সটা বুঝতে চাইলে তোমার আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আগের একটা ভিডিও আছে, সেটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স নিয়ে। স্ট্যাটিস্টিক্স এর ফান, ওখানে গড় মধ্য প্রচুর একটা চ্যাপ্টার আছে, মিন মিডিয়ান মোড, একটা আমার প্রেজেন্টেশন আছে, সেটা দেখো তুমি বুঝবা যে গড় মাথা পিছুর মধ্যে একটা হোক্স আছে, ঝামেলা আছে এখানের মধ্যে, অনেক হোক্স আছে এখানে। কারণ টাকা কে মালিক হচ্ছে সেটা আসলে আমরা জানি, তাই না? ওরা মালিক হওয়ার কারণে কি হচ্ছে, মাথা পিছিয়ে বেড়ে যাচ্ছে, কিন্তু তুমি কিন্তু ভাবতেছো না, তোমার তুমি গরিবই থেকে যাচ্ছ, যার বাড়তেছে ওটা দিয়ে গড়টা বেড়ে যাচ্ছে। তো লক্ষ্যমাত্রা হচ্ছে গড় আয়ু 80 বছর করে ফেলা, আর প্রত্যাশিত বিনিয়োগ জিডিপির অলমোস্ট অর্ধেকের কাছাকাছি নিয়ে যাওয়া, দারিদ্র্যের হার 5% নামায় আনা, আর চরম দারিদ্র্যের হার 1%-এর নিচে নামায় আনা, এটা হচ্ছে অন্যান্য লক্ষ্যমাত্রা। ওকে, তো ভিশন 2041 বাস্তবায়নে মোট পঞ্চবার্ষিক পরিকল্পনা কয়টা? 4টা। একটা 25 পর্যন্ত, একটা 30 পর্যন্ত, একটা 35 পর্যন্ত, একটা 40 পর্যন্ত, তাই না? 5 বছর মেয়াদি মেয়াদি এরকম 4টা প্ল্যান। তো এটা প্রথম যে ধাপ হবে সেটা হলো চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য বাংলাদেশ এখন প্রস্তুতি নিচে। তো চলো আমরা এখন আস্তে আস্তে অর্থনীতিতে চলে যাই। অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ, আমরা খুব ছোটবেলায় থেকে তোমার এটা জানি, তাই না? আধুনিক অর্থনীতির জনক হচ্ছে আবার পল স্যামুয়েলসন। উনি একটা কথাটা এই কথাটা আমি তোমার যখন কেউ স্টক মার্কেটে আসতে চাই, আমি তখন ওদেরকে স্যামুয়েল জনসনের কথাটা বলি যে তুমি কেন আসো স্টক মার্কেটে, ধনী হয়ে যাবে 1 বছরে, ডাবল টাকা করে ফেলবা। আমাকে যতদিন আসছে ধরা খাইছে সে, আমি আপনি কি চাইছিলেন এখানে, 6 মাসে ডাবল হয়ে যাবে টাকা, এত সোজা? তো পল স্যামুয়েলসন বলছিল ইনভেস্টিং শুড বি মোর লাইক ওয়াচিং পেইন্ট ড্রাই অর ওয়াচিং গ্রাস গ্রো। ইফ ইউ ওয়ান্ট এক্সাইটমেন্ট টেক $800 এন্ড গো টু লাস ভেগাস। লাস ভেগাসে কি আছে? সবচেয়ে বিশ্বের বড় ক্যাসিনো, তাই না? ওখানে সবসময় বলা যায় লাস ভেগাসে কখনো আলো নিবে না, ওখানে ক্যাসিনো আছে ওখানে। তো এত এক্সাইটমেন্ট চাইলে আর তুমি লাস ভেগাসে চলে যাও, তাই না? যদি তুমি ইনভেস্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি একটা ঘাসকে গ্রোথ যে দেখতে যেরকম সেটাই। তো তোমাদের মধ্যে কেউ যদি মনে তুমি স্টক মার্কেটে বিনিয়োগ করবা, তো তুমি বিনিয়োগ পারবে, তুমি আসতে আসতে পারো তুমি যে আমি 10 বছর পরে স্টক থেকে আমি এত টাকা রিটার্ন চাই, আমি 10 বছর পরে আমার 35 হবে, সো আমি এত টাকা রিটার্ন চাই। কিন্তু তুমি মনে করো আমি 6 মাসে তুমি ডাবল টাকা হয়ে যাবে, ইটস পসিবল। তুমি হবে ঠিক আছে, 6 মাসে ডাবল হয়ে যেতে পারে, তোমার ফাটকা শেয়ার আছে, বাট তুমি ওই পরামর্শ হারাই ফেলবা, এটা সিস্টেম মধ্যে তোমার চলে যাবে। গিগ ইকোনমি, আমি যেটা তোমাদের বলছিলাম, সবসময় নিজেকে একটা সেকেন্ড স্কিল ডেভেলপ করার ট্রাই করবা, কখন লাইফের সবসময় প্ল্যান এ প্ল্যান বি, হ্যাঁ, এরকম প্ল্যান রাখবা। তো আমি সবসময় একটা প্ল্যান রাখি, আমি এখন গভ জব না করলে আমি কি করবো, ওটা না করলে কি করবো, তারপরে কি করবো, একটা প্ল্যান রাখি। তো কিছু স্কিল ডেভেলপ করবা। কি স্কিল ডেভেলপ করবো ভাই? তোমার যেটা ভালো লাগে তুমি সেই স্কিল ডেভেলপ করো, প্রত্যেকটা স্কিল সেলেবল। তবে হ্যাঁ, সেই স্কিলের সাথে তো মার্কেটিং নলেজ থাকতে হবে। এখন তুমি একটা স্কিল জানো, তুমি ডেভেলপমেন্ট পারো, কিন্তু মার্কেটিং জানো না, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু আর্ন করতে পারবা না। আমি একটা টিপস দিই তোমাদের, এটা আগেও বলছিলাম টিপসটা, যে তুমি যখন কোনো একটা স্কিল তুমি জানবা, তুমি অলওয়েজ ওই স্কিলটা, ধরো তুমি হচ্ছে যে লাইক তুমি একটা স্কিল শিখলা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তুমি শিখলা, এখন তুমি কাজ পাওয়া কই? অনেকে হাউ উদাস করে গ্রুপে যায় যে আপনারা কারা কারা এসইও লাখ লাখ আমাকে হায়ার করেন, হ্যাঁ। সো ও এখানের মধ্যে কাজ পাচ্ছে না। তুমি যেটা করবে, যে ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখছো, তুমি বিভিন্ন লোকজন নক করবে, বিভিন্ন পেজে যায় যে আপনার কি ওয়েবসাইট আছে, কোন নাই আপনার, তো আপনার সেল কেমন, এত টাকা সেল, আপনি কি অ্যাড দেন, কোন আমি অ্যাড দেই না, আপনি ফেসবুকে অ্যাড দেন, একটা ওয়েবসাইট বানান, আপনি অ্যাড দিলে আপনার এত টাকা আপনার হচ্ছে ইনকাম বাড়বে, কোন আমি দিব না, আপনি আমাকে পেজের অ্যাক্সেসটা দেন, তবে অ্যাডমিন বানানো লাগবে না, আমার একটা বিজনেস আইডিতে আমার লিঙ্ক করে দেন, আমি ফ্রিতে আপনার অ্যাড দিতেছি, দেখেন। তুমি সুন্দর করে $500 দিয়ে অ্যাড দিয়ে দিবা, $10 অ্যাডটা দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পরে ওগুলো আরে ঘটনা কি, আরে ইনশাআল্লাহ ওই অ্যাডের তো ব্যাপার কি হোক, আপনি আমি কিছু দেওয়া লাগবে না, আপনি দেখেন জিনিসটা, আরে $10 ইনকাম তো কই, সেই তো ব্যথা বাড়ে গেছে, তো প্রচুর মেজাজ আসতেছে, তো ও নিজে থেকে তোমার বলবে এই তুমি আসো তো আমার এখানে কাজ করো, তো দেখো তো তুমি তো অনেক ভালো ছেলে, তো তুমি সেই কাজ করছো, তো তাহলে তুমি এখন এটা পেড, তুমি এই কাজটা করো, হ্যাঁ। তুমি আমার স্ট্র্যাটেজি ফলো করো, তুমি কাজের কোনো অভাব হবে না, তুমি ফ্রি কাজ করে দিবা, বলবো যে আমি ফ্রি কাজ করে দিই, দেখেন আমি প্রথম টাকা বসে চাইবে না, টাকা বসে চাইলে কাজ পাবা না। কিন্তু এই গিগ ইকোনমি মানে যে তোমার উবারে কাজ করে লোকজনে, ফুড পান্ডাতে কাজ করে, হ্যাঁ, তুমি হচ্ছে তোমার মেইন কাজের বাইরেও তুমি হচ্ছে ইচ্ছা মতে যে ফ্রিল্যান্সিং করে, এগুলোকে বলা হয় গিগ ইকোনমি। তো এটা একটা তোমার গিগ ইকোনমিতে তুমি যে কাজটা করো না কেন প্রত্যেকটা কাজ সম্মানজনক, তো এটা একটা ফ্লারিশিং জব।
আমরা কর আসি, কর আমরা সবাই জানি, আমরা ভয় পাই যেটাকে, কর দিতে আমরা খুব ভয় পাই। সো সরকারি কর্তৃপক্ষ দ্বারা সরবরাহিত দ্রব্য বা সেবার বিনিময়ে প্রদেয় মূল্য, ট্যাক্সকে আমরা সবসময় দিতে চাই না আর কি, আমরা ভয় পাই না। অর্জবে সম্মান নাই, অড মনে তুমি অনলাইন ভিত্তিক কাজ করো তাহলে কেউ দেখতেছো না তোমার। তো কর হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ কোনটা, যেটা তুমি ভয় পাও যেটা দিতে, হ্যাঁ, আয়কর, হ্যাঁ, ভূমি রাজস্ব কর, সবচেয়ে আয়কর দিতে মনে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। তো এই ধরনের কর যে ব্যক্তি প্রতিষ্ঠানের উপর আরোপ করা হয় সেই দিতে হবে। তো ইনকাম ট্যাক্স তোমারটা তুমি দিবা, তোমার জমির ট্যাক্স তুমি দিবা, নিবন্ধন করলে তুমি তোমার ট্যাক্স তুমি দিতে হবে। সো এগুলো প্রত্যক্ষ কর। আর পরোক্ষ হইলো এটা দিতে বলছে আরেকজন রে, হ্যাঁ, দিচ্ছ তুমি। যেমন তো ইনকাম ট্যাক্স নিয়ে আলবার্ট আইনস্টাইন একটা কথা বলছিল, দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্য ইনকাম ট্যাক্স। তুমি বুঝবাই না যে এখানের মধ্যে কত নিয়ম আছে, কত এখানের মধ্যে কত ঘাপলা কোন ফাঁসে যাবা, বহুত নিয়ম কারণ এখানে আছে। পরোক্ষ কর হচ্ছে একজন কর অন্যজন পরিশোধ করলে, যে মূল্য সংযোজন কর। তো এখন তুমি তো ফোন কিনছো, ফোন যদি কিনছো তো দোকানদার ট্যাক্স দেওয়ার কথা সরকারকে, এখন তুমি দিচ্ছ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাই না? তো মূল্য সংযোজন কর আলটিমেটলি ক্রেতার উপরেই বর্তায়। তুমি যখন একটা লজেন্স কিনতেছো তুমি গভর্নমেন্টকে কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিয়ে দিচ্ছ, দোকানদারদের কাছে তুমি দিচ্ছ, আর দোকানদারের উপর আরোপিত দিচ্ছ তুমি। এটা বলা হয় মূল্য সংযোজন কর, এটা একটা পরোক্ষ কর। আর আয়কর হচ্ছে তুমি যে তোমার যে ইনকামের উপরে যে লভ্যাংশ দিচ্ছ, লভ্যাংশের উপরে যে ট্যাক্স দিচ্ছ সেটা আয়কর। সো মুস্ক, যেটা আমরা একটু আগে বললাম যে মূল্য সংযোজন কর। তো এখন আসো তোমার শুল্ক। শুল্ক হচ্ছে তোমার যেটা মূলত এক দেশ থেকে আরেক দেশে, বা আমরা যে ডিউটি বলি তাই না, যে এক্সাইজ ডিউটি, তারপরে তোমার এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি, মূলত এক দেশ থেকে আরেক দেশে পণ্য আমদানি রপ্তানির সময় শুল্ক আরোপ করা হয়, দেশের ভিতরে না। এখন আসো এখানের মধ্যে আমরা যে বলি এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি, দিস কল শুল্ক, যেটা আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপরে আরোপিত কর। আমরা আরো একটা জিনিস সামনে পাবো, এক্সাইজ ডিউটি কি জিনিস সেটা সামনে পাবো, এগুলো তো আগে বলছিলাম। এখন আসো এই যে এক্সাইজ ডিউটি জিনিসটা, আবগারি শুল্ক জিনিসটা কি, হ্যাঁ, এটা হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত, বিকৃত, ব্যবহৃত দ্রব্যের উপরে আরোপিত কর, এটা বলা হয় এক্সাইজ ডিউটি। বিলাসবহুল জিনিসপত্রের উপর অনেক সময় আবগারি শুল্ক দিতে হয়। তোমরা জানো কিনা যে ব্যাংকে যে কোনো সময় তোমার যদি ব্যালেন্স 1 লাখ টাকা হয়ে যায়, তোমার 150 টাকা কেটে নিয়ে যাবে। 1 লাখ থেকে 5 লাখ টাকার মতো যদি হয় যে কোনো সময় বছরে, তোমার থেকে কত 1500 টাকা মনে হয় কাটে নিয়ে যাবে। আর যদি 10 লাখ টাকা যদি ব্যালেন্স হয়, আবগারি শুল্ক কাটিয়ে নিয়ে যাবে তোমার থেকে 3000 টাকা। একদিনের জন্য যদি হয় ব্যালেন্স টাচ করে কাটিয়ে নিয়ে যাবে, 1 লাখ টাকা টাচ করলে গভর্নমেন্ট টাকা কাটিয়ে নিয়ে যাবে তোমার কাছ থেকে। তো এটা হলো, এগুলো হচ্ছে আবগারি শুল্ক, হ্যাঁ। বিলাসবহুল জিনিস, ধনীদের উপর আরো বেশি ট্যাক্স আরোপ করা হয়, হ্যাঁ। এখন আসো ইটিন, আমরা পরিচিত শব্দ, ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ইটিন। তো সিন ট্যাক্স, হ্যাঁ, সিন ট্যাক্স হলো পাপ কাজের জন্য ট্যাক্স, তুমি পাপ করতেছো তাহলে ট্যাক্স দাও, পাপ করতেছো কি জন্য, হ্যাঁ। এটা হচ্ছে এক ধরনের আবগারি শুল্ক, এটা সমাজের ক্ষতিকর দ্রব্য উৎপাদন নিরুৎসাহিত করার জন্য এটা আরোপ করা হয়। সো এই সিন ট্যাক্স থাকার কারণে মদের দাম অত্যন্ত বেশি। সো পৃথিবীর কিছু দেশে ট্যাক্স হ্যাভেন, যেখানে তুমি যে ব্যবসা বাণিজ্য করো, সো খুব বেশি তোমার হচ্ছে যে এখানে ট্যাক্স দিতে হবে না। তার মধ্যে একটা হলো আয়ারল্যান্ড, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে এটাকে বলা, এগুলোকে বলা হয় ট্যাক্স হ্যাভেন। তুমি প্রশ্ন করতে পারো সিঙ্গাপুরের লোকজন যায় এখানে ব্যবসা খুলতেছে কি জন্য, কারণ সিঙ্গাপুরের এটা ট্যাক্স হ্যাভেন, মাত্র 5% তুমি ওদেরকে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ। তো এইসব দেশে ব্যবসা করা বেশ সুবিধাজনক, এগুলোকে বলা হয় ট্যাক্স হ্যাভেন। ট্যাক্স হ্যাভেনের মধ্যে তোমার টপে আছে আয়ারল্যান্ড, হ্যাঁ। ইউই, ইউইটা আরেকটু বেশি, এটা আরেকটু বেশি। ইউই বর্তমানে তোমার বিজনেসের হাব, হ্যাঁ। তুমি যদি কোনো বিজনেস যদি করতে চাও, এখন তুমি এখন থেকে ইউই এর কথা মাথায় রাখতে পারো। ইউই তোমার কিন্তু গ্লোবাল বিজনেস হাব হবে এক সময়, হ্যাঁ। এখন থেকে মাথায় রাখতে পারো ইউই তে কিছু করার, যদি বন্ধু বান্ধব যদি থাকে ইউই তে। তো র্যাগনার ফ্রিস্ক উনি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেন, সামষ্টিক এবং ব্যষ্টিক, হ্যাঁ। তো সামষ্টিক মানে হচ্ছে, ব্যষ্টিক মানে হচ্ছে ব্যক্তি, হ্যাঁ, এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ। আর সামষ্টিক মানে হচ্ছে প্রতিষ্ঠান, হ্যাঁ, যে শাখায় প্রতিষ্ঠান নিয়ে আলোচনা না করে গোটা দেশের আলোচনা করা, গোটা দেশ, এটা সামষ্টিক। আর ব্যষ্টিক হলো তোমার হচ্ছে শুধু ব্যক্তি বা তোমার ব্যক্তিবর্গ সুনির্দিষ্ট। সো এই যে আমরা জিডিপি, জিএনপি এগুলো নিয়ে বলতেছি, এগুলো সবগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতি। মুদ্রাস্ফীতি, তো তোমার মুদ্রাস্ফীতি জিনিসটা আসলে কি, ধরো তোমার বাংলাদেশের মধ্যে ধরো এখন তোমার 1 লাখ টাকার পণ্য আছে, 1 লাখ টাকার পণ্য আছে। তো বাংলাদেশ গভর্নমেন্ট ও প্রোডাকশন করলো 1 লাখ টাকা, 1 লাখ টাকা প্রোডাকশন করলো, হ্যাঁ। আচ্ছা,
ধরো তোমার হচ্ছে যে যে কোনো পণ্য হতে পারে সেটা। আচ্ছা গভর্নমেন্ট চিন্তা করলো যে 10% টাকা বেশি বানাবে, সে 1,10,000 টাকা সে বানাইলো, পণ্য কি বাড়ছে? পণ্য বাড়ছে কিনা? ধর আগে ছিল ধরো 100 টাকা ছিল দেশের মধ্যে, হ্যাঁ ধরো দেশের সম্পদ ছিল 1 কেজি পেঁয়াজ ছিল, হ্যাঁ 1 কেজি পেঁয়াজ ছিল, এখন গভর্নমেন্ট বেহুদা আরো 10% টাকা বেশি বানাইছে, হ্যাঁ সে 110 টাকা বানাইলো সে, পণ্য এক পেঁয়াজ তো 1 কেজি রয়ে গেছে, তো পণ্য 1 কেজি রয়ে গেল তোমার, তাহলে দাম বেড়ে যাবে কিনা? দাম বেড়ে যাবে তাই না? আমাদের বুঝতে পারছো? মানে যদি তুমি অতিরিক্ত যে টাকা বানাও, তো পণ্য কিন্তু তোমার বাড়ে নাই, কিন্তু টাকা বানাইছো বেশি, তাহলে আলটিমেটলি তো পণ্য যদি না বাড়ে তাহলে তোমার কি হবে? এখন আছে বাড়তি টাকাটা কেন বানায়? অনেক কারণে বানায় বাড়তি টাকাটা। তোমার গভর্নমেন্ট তোমার তার লোকজনকে স্যালারি দেওয়ার জন্য বাড়তি টাকা বানাই ফেলে। অনেক সময় গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে বানায়, যখন রুলস রেগুলেশন খুব ভালো থাকে না, হ্যাঁ যখন দেশের সরকার দুর্নীতিগ্রস্ত থাকে বেশি, ওরা তোমার হচ্ছে যে অনেক সময়, কিন্তু একটা লিমিটেশনে বানাইতে হয়, সার্টেন লিমিট পর্যন্ত আছে সেটা, এর বেশি যদি ক্রস করো তাহলে অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখন আসলে যে বলছো যে কেন বাড়তি টাকা এখানের মধ্যে আমরা বানাই, যে বাড়তি টাকা বানানোর এখানের মধ্যে সুবিধা কে, সেটা আমি বলতেছি তোমার। তো দেখো এই তোমার এই যে মুদ্রাস্ফীতি কি এসে দেখছো, এই যে পাউরুটির দাম কেমন, পাউরুটি এই যে তো ওর বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে আসতেছে, এটা পাউরুটি কেনার জন্য আসছে। এই দেখছো ডিম কিনতে আসছে 100 বিলিয়ন ডলার নিয়ে, 100 বিলিয়ন ডলার নিয়ে, এটা জিম্বাবুয়ে, এটা জিম্বাবুয়ের অবস্থা। সে 100 বিলিয়ন ডলার নিয়ে 3টা ডিম ডিম পাইছে এখানের মধ্যে, হ্যাঁ দেখো ওরা টাকা নিয়ে এখানের মধ্যে তোমার বস্তা টাকা নিয়ে ওরা ঘুরে ঘুরে করতেছে, এটা টাকা ওরা, জিম্বাবুয়ে ঘটনা করছিল, পাগলা সরকার এখানে হুদা টাকা বানানো শুরু করছে, বেকুব কথা, মুদ্রাস্ফীতি ব্যাপক পরিমাণ বাড়ছিল ওদের এখানে। এই দেখো ওরা টাকার জুড়ে নিয়ে হাঁটতেছে ওরা, হ্যাঁ জিম্বাবুয়ে ঘটনা এটা। সো ওদেরকে বলা হয়তো স্টার্ভিং বিলিয়নিয়ার, পেটে ভাত নাই কিন্তু প্রচুর টাকা আছে। মুদ্রাস্ফীতি জিনিসটা বুঝতে পারছো কিনা এবার? বুঝো নাই? ওকে। তো এই যে বাজার অর্থ সরবরাহের ফলে দ্রব্য সামগ্রীর দাম যদি বেড়ে যায়, অর্থের মূল্য যদি কমে যায়, হম সে অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে, তাই দেশের জন্য কি ভালো না এটা, হ্যাঁ। তো কিন্তু সার্টেন তোমার হচ্ছে যে তোমার রেঞ্জে আমরা হচ্ছে প্রতি বছর একটা সার্টেন রেঞ্জে মুদ্রাস্ফীতি ঘটাতে হয়, যে ধরো ব্যালেন্স রাখার জন্য 4% 5%, এর চেয়ে বেশি যাওয়াটা খুব ডেঞ্জারাস। কিন্তু বলো যে কেন মুদ্রাস্ফীতি গভর্নমেন্ট ঘটায়? একটা হচ্ছে ধরো তোমার, আচ্ছা মুদ্রাস্ফীতি যদি ঘটায়, বাংলাদেশ টাকা যদি বেশি প্রডিউস করে, তাহলে ডলারের এগেইনস্টে টাকার মূল্য বাড়বে না কমবে? বলো তো, ডলারের এগেইনস্টে টাকার মূল্য বাড়বে না কমবে? টাকার মূল্য কমে যাবে। তখন দেখা যায় $1 ধরো, আগে যেখানে $1 ধরো 80 টাকা পাওয়া যেত, ধরো $1 পাওয়া যেত 80 টাকা, এখন টাকার মূল্য কমলো, গভর্নমেন্ট টাকা বেশি প্রডিউস করছে, এখন $1 পাওয়া যাবে 100 টাকা পাওয়া যাবে, হ্যাঁ ধরো ও 20 টাকার বেশি প্রডিউস করলো, 100 টাকা পাওয়া যাবে, তার টাকার মূল্য আসলে কমে গেল। ওকে, তো যারা রপ্তানি করবে তাহলে, রপ্তানি করবে, রপ্তানি করে ওরা হচ্ছে টাকাটা কোন মূল্যে আসে? ডলারে রপ্তানি করে তাই না, ডলারের টাকাটা পায়। তাহলে আগে $100 রপ্তানি করলে সে পাইতো 8,000 টাকা, মুদ্রাস্ফীতির কারণে সে এখন $100 রপ্তানি করলে সে কত টাকা পাচ্ছে? 10,000 টাকা পাচ্ছে। তাহলে রপ্তানিতে উৎসাহিত হবে কিনা? উৎসাহিত হবে তাই না? আচ্ছা, আচ্ছা আমদানিতে আসো, যে আমদানিতে আসো, তাইলে আগে ধরো সে তোমার $100 পণ্য আমদানি করতে, এটা বুঝো না মেহজাবিন, ধরো আমাদের টাকার ভ্যালুয়েশন করতেছি আমরা হচ্ছে যে US ডলারে, তো $1 তো আমেরিকা তোমাকে $1 বেশি দেয় না, তোমাকে তোমাকে $1 তো বেশি দেয় না, ও তো $1 আছে। $1 দাম ছিল 80 টাকা ছিল, এখন তুমি 20 টাকা বেশি বানাই ফেললা, এখন ডলার তো $1 আছে, এখন $1 দাম হলো 100 টাকা, তাই না? মানে টাকার মূল্যটা কমে গেছে, এটা বুঝতে বুঝতে পারছো কিনা বলো? ওকে, এটা এটা বুঝতে পারলে বাকিটা বুঝবা। আচ্ছা আমি এটা বুঝাই। সো তোমার ধরো আগে ছিল তোমার হচ্ছে যে $1 ছিল 80 টাকা, তো এখন মুদ্রাস্ফীতি হওয়ার কারণে টাকার ভ্যালু কমে গেছে, এখন $1 দিলে 100 টাকা পাওয়া যায়, টাকার ভ্যালু কমে গেল এখন। তাইলে পরে যে আগে রপ্তানি করে, রপ্তানি মানে তুমি বাইরে পণ্য বেচবা, ধরো তুমি এখন কোরিয়ার কাছে পণ্য বেচবা, $100 পণ্য তুমি যদি বেচো, তোমার দেশে $100 ঢুকতেছে, ব্যাংকে ঢুকলে $100, ওইটা যদি ভাঙাবা না তুমি, টাকায় ভাঙাবা কিনা? যখন 80 টাকা ছিল তো ভাঙালে তুমি তখন 8,000 টাকা পাইতা, এখন যেহেতু পার ডলার 100 টাকা হয়ে গেছে, এখন ভাঙালে তুমি কত টাকা পাচ্ছ? 10,000 টাকা পাচ্ছ, তাই না? ভাঙালে তোমার টাকা বেড়ে যাচ্ছে, যদি $1 100 টাকা হয়ে গেছে, ভাঙালে টাকা বেড়ে যাচ্ছে তোমার, তাহলে তুমি রপ্তানি করতে উৎসাহিত হবা, তাই না? ওকে, এখন আসো আমদানি। তো আগে তোমার হচ্ছে যে
আমদানি আমদানি রপ্তানি তো তুমি ডলারে করতে হবে তুমি। সো আগে তুমি যখন আমদানি করতে তোমার ধরো $100 লাগতো, 8,000 টাকা লাগতো আমদানি করতে। এখন সেম জিনিস আমদানি করতে তোমার 10,000 টাকা লাগবে। তুমি আমদানি করবে না করবে না, কমাবা নাকি বাড়াবা আমদানি? আমদানি তুমি কমা দিবা, তাই না? তার মানে হ্যাঁ, আমদানি তুমি কমা দিবা, তার মানে রপ্তানি বাড়াবা আমদানি কমাবা, তাহলে দেশের অর্থনীতির জন্য ভালো জিনিসটা, তাই না? তো অনেক সময় এটা এখন ঘটনা আছে, তুমি বেশি ভালো করতে গিয়া তুমি আনপ্ল্যান্ড মুদ্রাস্ফীতি ঘটা দিলা, তাহলে তো হচ্ছে কি, তাহলে কিন্তু ঘটনা খারাপ হয়ে যাবে। সো তোমার খুব লিমিটেড তোমাকে জিনিসটা কন্ট্রোল করতে হবে জিনিসটা। হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংক করবে, রাইট, এক্স্যাক্টলি। ইমরান যেটা বলছো, সেন্ট্রাল ব্যাংক সিদ্ধান্ত নেবে কতটুকু ওরা এটা করতে পারবে। সেই যে মার্শাল ম্যাকলুহান আমরা পড়বো সেন্ট্রাল ব্যাংক নিয়ে, উনি গ্লোবাল ভিলেজ তত্ত্বের প্রবক্তা, বিশ্বায়ন। উনি বলছে যে বিশ্ব এরকম গ্রামের মতো, এটা গ্লোবাল ভিলেজ, এটা পরিবর্তিত হয়ে বর্তমান বিশ্বায়নে পরিণত হয়েছে। যাক, আমি এটা বিস্তারিত বললাম না, আর বেশি জানতে হলে গুগল করবা। বেশি টাকা ছাপায়, ওই যে বললাম খুব প্ল্যান তোমার ছাপাইতে হবে। বেশি বাড়া দিলে আবার তোমার দ্রব্যমূল্য বেড়ে যাবে, দাম এখন দেখো না দ্রব্যমূল্য বেড়ে গেছে। বলাই থাকে কোভিড প্যান্ডেমিকের মধ্যে গভর্নমেন্ট তোমার মুদ্রাস্ফীতি 10% টাচ করছে বলে তোমার অর্থনীতিবিদরা বলতেছে, বাট গভর্নমেন্ট তো সেটা প্রপারলি অ্যাকনলেজ করতেছে না। ওর মধ্যে 10% হয়ে গেছে মুদ্রাস্ফীতি বাংলাদেশে। এটা তোমার হচ্ছে বিজ্ঞানী, হ্যাঁ ওরা বিজ্ঞানী, ওরা বলতেছে আর কি, গভর্নমেন্ট সেটা স্বীকার করতেছে না অবশ্য। তো দেখো তোমার হচ্ছে যে এটা নিয়ে বিতর্ক আছে যে গভর্নমেন্ট বলতেছে হ্যাঁ 5.4, কিন্তু আসলে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি টাকার সাপ্লাই অনেক বেড়ে গেছে, তাই না? গভর্নমেন্ট কয় টাকা বানাচ্ছে তুমি তো দেখতে পাবো না, তুমি তোমাকে দেখাবে সে। বিশেষ 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেটা হচ্ছে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। তো পুঁজিবাদী যেটা, এটার মধ্যে হচ্ছে তুমি এখানের মধ্যে ব্যক্তি মালিকানা থাকবে, রাষ্ট্রীয় মালিকানা থাকবে, সবই থাকবে এখানের মধ্যে মোটামুটি। ও সরি, কি বলছি, মিশ্র মালিকানার মধ্যে, এখানের মধ্যে তোমার ব্যক্তি মালিকানা থাকবে, রাষ্ট্রীয় মালিকানা থাকবে, সবই থাকবে এখানে। সমাজতান্ত্রিকের মধ্যে তুমি ব্যক্তি মালিকানা কিছু নাই, সব রাষ্ট্রায়ত্ত হয়ে যাবে। রাষ্ট্র তোমাকে খাওয়াবে, পড়াবে, হ্যাঁ, বিয়ে দিবে তোমার, রাষ্ট্র তোমার দায়িত্ব নিবে, কিন্তু তুমি সম্পদের, তুমি ব্যক্তিগত সম্পদ থাকবে না। সো মূলত রাষ্ট্রীয় ভাবে সবকিছু থাকবে। আচ্ছা, পুঁজিবাদী মানে এখানে তোমার হচ্ছে যে ব্যক্তি তোমার প্রফিটে গুরুত্ব দেওয়া হয়। আর ইসলামী অর্থনীতি জানো, যেটা হচ্ছে তোমার সুদকে এখানে বাদ দেওয়া হয়েছে। কাজ না করলে খাওয়াবে কিনা, মায়ের বাইরে বাইরে কাজ করাবে তোমার। কমিউনিস্ট কান্ট্রি গুলো দেখো না কি করে, বাইরে বাইরে কাজ করাবে, হাটে মাঠে নামাই দিবে। তো যখন তোমার কমিউনিজম কায়েম হয় তোমার হচ্ছে দুনিয়ার মধ্যে, ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার নামা দিছে কিসে, ক্ষেত খামারে কাজ করার জন্য। ক্ষেত খামারে কাজ করো, উৎপাদন করো, গুলি করে মেরে ফেলবো। ওরা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার গুলি করে মেরে ফেলছে, ও ক্ষেত খামারে উৎপাদন করতে হবে তোমাদেরকে। তো কমিউনিজম অনেক ক্রুয়েল, অনেক ট্রুথ আছে, তাই না? যাই হোক, আমাদের মধ্যে অনেকে কমিউনিস্ট থাকতে পারে, তোমাকে বলি না, আমি অন্য কমিউনিস্টদের বলছি, আমি তুমি তো ভালো কমিউনিস্ট, অন্যরা খারাপ আর কি, যারা খারাপ সেটা আর কি, তুমি না। বাংলাদেশ অর্থবছর শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন। তোমার অর্থনীতি ব্যবস্থা ধরন হচ্ছে মিশ্র অর্থনীতি বাংলাদেশে। তো এখানে একই সাথে রাষ্ট্রায়ত্ত জিনিসপত্র আছে, আবার ব্যক্তিগত জিনিসপত্র আছে। আয় পরিমাপ কেমনে করে, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। হ্যাঁ, তো আমি যখন চেম্বার টেম্বার করতাম তখন লোকজন তো তোমার ভিজিট দিতে চাইতো না। লোকজন ধরো ভিজিট নিয়ে খুব বাড়াবাড়ি করতো, বানিয়ে চেম্বার করতাম। আমি একটা কথা করতাম যে কাকা আপনাকে তো একটা দামি ওষুধ লিখবো, তো এখন এটা হচ্ছে যে এটা তো ফ্রিজে রাখতে হবে, এটা তো ফ্রিজে রাখার মতো আপনার বাসায় ফ্রিজ তো মনে নাই। কোনা কাকা কি বলেন, ফ্রিজ আছে, এটা ফ্রিজ আছে। আমি কই কাকা তো টেলিভিশন তুমি দেখেননি? কয় কাকা টেলিভিশন দেখি, কয় একটা রঙিন টিভি আছে ঘরের মধ্যে। আমি কই কাকা বিদ্যুৎ বিল কত আসে ঘরে? কয় বিদ্যুৎ বিল তো ভালোই আসে, 500 টাকা আসে। যা বিদ্যুৎ বিল 500 টাকা আছে, সে কি গরিব কিনা? তো আমরা অনেকগুলো জিনিস দিয়ে তোমার হচ্ছে এস্টিমেট করতে পারি একজন লোক তোমার হচ্ছে তার কেমন টাকা পয়সা আছে, তার বাসায় তোমার হচ্ছে টেলিভিশন আছে কিনা, ফ্রিজ আছে কিনা, হ্যাঁ, গোল্ড আছে কিনা স্বীকার করবে না, টিভি ফ্রিজ এটা স্বীকার করে। বিদ্যুৎ বিল কত আস করবা, আপনার বিদ্যুৎ বিল কত আসে মাসে, এটা দেখে তুমি গেস করতে পারবা তার তোমার টাকা পয়সা কেমন থাকতে পারে। যে 5,000 টাকার উপর দামে এসি আছে বাসায়, ব্যাপক ধনী, তুমি মিরা এগুলো জানো, তাই না? এইভাবে আমরা হচ্ছে যে আয় পরিমাপ করতে পারি। হ্যাঁ, এইভাবে আয় পরিমাপ করা যায়। আমি আগেই তো বের করে ফেলতাম যে ওর অবস্থা কি। তো ফ্রি মার্কেট কি জিনিস দেখো, ফ্রি মার্কেট বলতে তুমি দেখো যে আমাদের মীরা, ও গাড়ি ড্রাইভিং শিখছে, ও নাকি তোমার ও গাড়ি কিনবে আর কি। মীরা তো গাড়ি কিনে হচ্ছে তোমার, সে এই যে মীরা এখানে বসে আছে, ও গাড়িটা, হ্যাঁ। তো এখানে হচ্ছে তোমার আমাদের হচ্ছে যে জাহিদ, ও গরুর দুধ আছে। জাহিদ মীরাকে বললো যে মীরা আপা, আমি আপনাকে আপনার পরিবারের যে মাসিক যে আপনার দুধ লাগবে সেটা আমি সরবরাহ করবো, আপনি আমার বাচ্চাগুলাকে স্কুলে পৌঁছে দিবেন। হুম, এখন এই যে ওরা চুক্তি মুক্তি করলো, এখানে কার হস্তক্ষেপ আছে? ওরা নিজেরা নিজেরা করে ফেলছে যে আপনি গরুর দুধ দিব, আপনি আমার বাচ্চাগুলো স্কুল দিয়ে দিবেন। দিস ইজ কল্ড ফ্রি ট্রেড, কার কোনো হস্তক্ষেপ নেই এখানের মধ্যে। তাহলে ইন ইকোনমিক্স আ ফ্রি মার্কেট ইজ সিস্টেম ইন হুইচ দ্য প্রাইসেস ফর গুডস এন্ড সার্ভিসেস আর সেলফ রেগুলেটেড বাই বায়ার্স এন্ড সেলার্স।
শুধুমাত্র তোমার হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই এর মাধ্যমে তোমার সবসময় তোমার দ্রব্যমূল্য নির্ধারিত হবে। তোমরা একটা বিষয় খেয়াল করছো, আমি কখনো তোমার হচ্ছে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে তেমন কোনো কথা বলি না। আমি তেমন কোনো কথা বলি না কখনো ফেসবুকে যে বেগুনের দাম কেন বেড়ে গেলো, ওর দাম কেন বেড়ে গেলো, আমি কখনো এটা নিয়ে কথা বলি না, কারণ আমি জানি এটা কেন বেড়ে গেলো। তো যখনই তোমার হচ্ছে কোনো পণ্যের তোমার হচ্ছে যে ডিমান্ড বেড়ে যাবে, পৃথিবীর যত নৈতিকতা আইন কানুন কোনো কিছু দিয়া তুমি পণ্যের দাম কমাতে পারবা না, এটা অটোমেটিক দামটা, ডিমান্ড বাড়লে দাম বেড়ে যাবে। পৃথিবীর কোনো আইন কানুন দিতে তুমি ইয়ে করতে পারবে না। তুমি যখন গণানো সয়াবিন তেল কিনবা, তুমি ঘরের মধ্যে লোড করে ফেলবা, দাম বেড়ে যাবে, দাম কমানো যাবে না। নীতি নৈতিকতা দিয়ে ধর্ম দিয়ে তুমি ব্যবসায়ীদের কন্ট্রোল করতে পারবে না, এটা সম্ভব না। এটা অলওয়েজ ডিমান্ড এবং সাপ্লাই দিয়ে নির্ধারিত হয়, এটা ফ্রি মার্কেট। এখন আসো মুক্তবাজার অর্থনীতির ধারণা দেয় অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন গ্রন্থে 1776 সালে। আর এটার এগেনিস্টে যে ধারণাটা সেটা হচ্ছে তোমার প্রোটেকশনিজম বা সংরক্ষণবাদ, যে গভর্নমেন্ট সেট করে দিবে দাম কত হতে পারে, সো প্রতিষ্ঠানগুলো সেট করে দিবে, তুমি এর উল্টা পাল্টা সেল করতে পারবে না। তো এটা হচ্ছে সংরক্ষণবাদ, এটা হলো মুক্ত বাণিজ্য বিরোধী মতবাদ। এটা 60 সালে এটার প্রসার ঘটে। সো তোমার হচ্ছে যে এর মাধ্যমে কি হয়, দেশীয় পণ্যের প্রসার ঘটে আর বিদেশি পণ্যের আমদানি নিরুৎসাহিত করা হয়, তাই না? তোমাদের ডাম্পিং আমি পড়াছিলাম, তাই না? তো ডাম্পিং মানে কি জিনিস? ধরো ইন্ডিয়া চিন্তা করলে আমাদের চিনি বাজার দখল করে ফেলবে, তাহলে ওরা এখানে কম দামে চিনি বেচলো, বাংলাদেশ কি করবে তাহলে তার এগেইনস্টে? বাংলাদেশ কি করতে হবে? এন্টি ডাম্পিং করতে হবে। এন্টি ডাম্পিং মানে কি? ইন্ডিয়ার চিনির উপরে 20 টাকা ট্যাক্স, এবার তুমি বেচো। বুঝতে পারছো কিনা ঘটনাটা? ওটা হলো এন্টি ডাম্পিং। বলে তুমি আসো ইন্ডিয়ার চিনি তুমি নিয়ে আসো, 20 টাকা ট্যাক্স দিয়ে ঢুকবো আমার ভিতরে, হ্যাঁ? এন্টি ডাম্পিং তুমি আবার করলো উল্টা, হ্যাঁ? হ্যাঁ, তুমি হচ্ছে যে ওটার মাধ্যমে দেশীয় পণ্যের প্রসার ঘটে আর বিদেশি পণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়। সো দেখো ওই যে ওরা টাকা পয়সা দিচ্ছে, এইড এইড এই যে এইড নিয়ে আসতেছে, এই যে দেখো টাকা বিলাচ্ছে। এখন দেখো তোমার ও কি বলতেছে, তুমি যদি আমার সাইডে চলে আসো বন্ধু, আমার সাইডে আসলে তোমাকে আমি কি দিব, এই যে ইউএস এইড দিব তোমার আমি, ইয়েস উই ক্যান। হ্যাঁ, তুমি জানো ইউএস এর এক প্রেসিডেন্টের ডায়লগ ছিল ইয়েস উই ক্যান। হ্যাঁ, চাপাবাজ প্রেসিডেন্ট, চাপা দিয়ে নোবেল প্রাইজ পেয়ে গেছে, তেমন কিছু করে নাই, তো চাপা মেরে গেল, সে যুদ্ধ লাগাইছে। সো এ হচ্ছে ইউএস আরিফ দোস্ত আমার পাশে আসলেই, তো তোমাকে আমি আমি আগে মনে মনে প্রশ্ন করতাম, মানে ভাবতাম কি রে টাকা দেয় কেন এরা আমাদেরকে, এদের এদের কি এরকম, মানে এদের টাকা খরচ জায়গা নাই নাকি, এদের টাকা দেয় কেন এরা আমাদেরকে? আমি বুঝি যে কেন টাকা দেয়। তো দেখো দ্য নিউ ক্যাশ কাউ ইন টাউন, হ্যাঁ, দেখো এইডস ফান্ড এটাকে বলা হয় এটাকে। তো বাংলাদেশে যখন তোমার এইডস এর ফান্ড ছিল, তখন এইডস নিয়ে ব্যাপক প্রচারণা ছিল, এইডস নিয়ে কোনো কথাবার্তা বলে না ডাক্তাররা, কেউ কিছু বলে না, কারণ এইডস এর কোনো ফান্ড নাই। এখন এনজিওতে লাইন চলে গেছে, লাইন চলে আসছে, তখন মানে এইডস নিয়ে কাজ করবো মানে ব্যাপক টাকা পয়সা, হ্যাঁ, এইডস মানে কাজ। এনজিওরা দেখো লাইন ধরছে টাকা নেওয়ার জন্য, এটা হলো তোমার ক্যাশ কাউ চলে আসছে। তো বিদেশি সাহায্য 3 প্রকারের: ঋণ, মঞ্জুরি এবং বিনিয়োগ। ঋণ মানে তো বুঝতে পারতেছো, তোমার যে ধার দেওয়া হয় উন্নয়ন মেটানোর জন্য, সেটা হচ্ছে ঋণ। মঞ্জুরি মানে হচ্ছে তোমার শর্তহীন ভাবে যে তোমার হচ্ছে যে তুমি কোনো সাহায্য নাও। তো তুমি হচ্ছে যে ধরো তোমার একটা তোমার কি বলে হয়, তোমার জাজ বড় বোন আছে ক্যাম্পাসে, তো তুমি সবসময় তার থেকে বেশি সুবিধা নাও, তাতে টাকা পয়সা নাও, তো তোমাকে মঞ্জুরি দিচ্ছে, তুমি তো এটা ব্যাক দিবে না কখনো, কি বলো? জাজ বড় বোনের টাকা কখনো ব্যাক দিতে হয় না, তো তুমি ব্যাক দিবে না, ওইটা হলো মঞ্জুরি, এই অর্থ ফেরত দিতে হয় না, হ্যাঁ। এটা ছাড়া আরো যেগুলো তোমাদের আছে, আমি রোজা রমজানের দিনে সেটা বলতেছি না, সেগুলো মঞ্জুরি, সেগুলো যাওয়া ঠিক হবে না এখন। বৈদেশিক সরকার বেসরকারি বিনিয়োগ হচ্ছে বিভিন্ন দেশের ব্যক্তি প্রতিষ্ঠান, মানে আমাদের এখানে এসে ওরা যদি বিনিয়োগ করে আর কি, এটা বুঝতেছি ইজিলি। সো এটা হচ্ছে আমাদের বৈদেশিক বেসরকারি বিনিয়োগ, বাইরের লোকজন যদি এখানে বিনিয়োগ করে। সো ডাম্পিং, আশা করি বুঝতে পারছো, গতকালকে বলছিলাম ডাম্পিং, হ্যাঁ, যে আমার মার্কেট ধ্বংস করে দেওয়ার জন্য তোমার হচ্ছে যে নিজ দেশ থেকে কম দামে পণ্য বিক্রয় করে বিদেশি বাজার দখল করার যে চেষ্টা করা হয় তাকে বলে ডাম্পিং। যেমন চায়না কি করছে, যুক্তরাষ্ট্রের বাজার দখল করার জন্য স্টিল অ্যালুমিনিয়াম কম দামে বিক্রি করে, এগুলো ডাম্পিং প্রক্রিয়া। সো এন্টি ডাম্পিং হচ্ছে এটা এগেনস্টে তুমি হচ্ছে যে ইয়ে করে দিলা, ওকে। সো তোমার দেখো, তোমার এন্টি ডাম্পিং করার কারণে ওদের অবস্থা কিছু দেখছো? ওরা এখন ওদের কোনো, প্রথম ছিল চিপ এশিয়ান ইম্পোর্টার রুইনিং অস্ট্রেলিয়া, ওরা বলতেছে ওরা ওরা নিজেরা জোকসটা বুঝতে পারছো কিনা, আচ্ছা একটু বুঝাই দিয়ে, অনেকে জোকসটা বুঝে নাই। এই জামা কাপড়গুলো ওরা ওরা কোথায় কিনছে? ওরা এশিয়ান জামা কাপড় কিনছে, এটা কিনা ওরা হচ্ছে এখন সরকার প্রধানের কাছে নালিশ দিতে আসছে, কয় চিপ এশিয়ান ইম্পোর্টাররা রুইনিং অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ধ্বংস করে দিচ্ছে। তখন ওগুলো ঠিক আছে, আমি এন্টি ডাম্পিং আইন করতেছি, এন্টি ডাম্পিং আইন করছে, তখন এদের গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, হ্যাঁ, সো দিস কল এন্টি ডাম্পিং। ওনার গায়ে জামা কাপড় না, কিন্তু উনি যেহেতু মহিলা এই জন্য ওনাকে ঢেকে দেওয়া হয়েছে আর কি। সো যখন আমাদের শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য যখন প্রতিরোধ আরোপ করা হয় তাকে বলা হয় এন্টি ডাম্পিং।
ফি এবং ট্যাক্স। ফি হচ্ছে এই যে দেখো তুমি যখন প্রাইভেট স্কুলে যখন ভর্তি হবা, তো তোমাকে এই ফি সেই ফি, হ্যাঁ, খাতা ফি, কলম ফি, জামা ফি, টিফিন ফি, হ্যান্ড ফি, ট্যান ফি, সব ফি একটা। এই প্যারেন্টসরা কি করতে হবে শেষ পর্যন্ত? তোমাকে এই যে হার্ট, লিভার, তোমার কলিজা গুদ্দা সব বেচতে হবে স্কুলে ফি দেওয়ার জন্য। দিস ইজ কল্ড ফি। তাইলে বিশেষ সুবিধা দানের বিনিময়ে তার কাছ থেকে যে অর্থ গ্রহণ করে তাকে বলে ফি, যেমন রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি। আর ট্যাক্স হচ্ছে তুমি ইনকাম করো, তুমি ট্যাক্স দিয়ে ফেলতে হবে গভর্নমেন্টকে। সুতরাং এটা তুমি কোনো সুবিধা আশা করতে পারবে না, তুমি বাধ্যতামূলক দিয়ে ফেলবা। তাইলে ট্যাক্স হচ্ছে বাধ্যতামূলক, দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, ফি বাধ্যতামূলক না। তুমি সার্ভিস নিচ্ছ না, তাহলে তুমি দিবা না, ঠিক আছে আমি সার্ভিস নিবো না, আমি দিব না, কিন্তু ট্যাক্স তোমার দিতে হবে, কিছু করার নাই। ফ্যাক্টরিং, ফ্যাক্টরিং জিনিসটা কি দেখো, এখানের মধ্যে ও হলো সেলার, ও হলো সেল করবে, ও হচ্ছে বায়ার, ও হচ্ছে কিনবে। তো এখন যে তোমার হচ্ছে যে বায়ার, এখন সে চাচ্ছে যে জিনিসপত্রগুলো তোমার একদম বাগে কিনে ফেলবে। হ্যাঁ, এখন বাগে যে কিনে ফেলবে, এখন সে তো টাকা দিবে না, কারণ ও যে টাকা, কারণ ও যে টাকা লেগে যদি ভেগে যায়, সে কি করবে, একটা থার্ড পার্টিকে টাকাগুলো দিবে। তোমার দিলাম আমি, ও যদি আমাকে পণ্যটা যদি প্রপারলি যদি দিয়ে দেয়, আমি তোমাকে জানাবো, তখন ওকে টাকাটা রিলিজ করো, ওটা থার্ড পার্টি, যেটা বলা হয় তোমার ফ্যাক্টর। বিষয়টা বুঝতে পারছো কিনা? সো ফ্যাক্টরিং হলো এমন একটা আর্থিক প্রক্রিয়া যেখানে কোনো প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের আগেই তৃতীয় পক্ষের কাছ থেকে পণ্যের বড় অংশ অগ্রিম গ্রহণ করে, যে ও ওরে দিবে তোমার টাকা, ঠিক আছে। কি হবে, আর সরবরাহ শেষ হলে বাকি অর্থ পরিশোধ করা হয়, এই জন্য তৃতীয় পক্ষে একটি কমিশন পাই। এই তৃতীয় পক্ষটা হচ্ছে ফ্যাক্টর। ওকে, না এলসি ফ্যাক্টর না। এলসি হচ্ছে কি, তুমি সার্টিফিকেট দিচ্ছ না, ও ঠিক আছে, ও ভালো লোক, ও হচ্ছে তোমার আমার কাছে আছে করিয়া, কিন্তু ওখানে ও আগেই পে করে দিবে, ফ্যাক্টর ওকে পে করে দিবে, হ্যাঁ, আগে পে করে দিবে। ট্রেডমার্ক, ট্রেডমার্ক হচ্ছে তোমার বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবসা চিহ্ন থাকে, এটার নাম হচ্ছে ট্রেডমার্ক। তবে সরকারকে তুমি টাকা পয়সা দিয়ে তুমি রেগুলার টাকা পয়সা দিতে হবে। সো হচ্ছে তুমি একবার অনুমোদন পেলে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেডমার্কে আর দ্রব্য বাজার চালু করতে পারবে না। এই দেখো এই যে এখানে টিএম লেখা আছে, ট্রেডমার্ক, হ্যাঁ, টিএম। সো এখন আসি আমরা ট্যারিফ। ট্যারিফ হলে কোনো জিনিস ভিতরে ঢুকতে হইলে ট্যারিফ দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প চায়নার কথা খারাপ, আমার বাজার দখল করবা, ট্যারিফ বাড়াই দিব। ও কি করছে এখানের মধ্যে, মানে কোনো জিনিস যদি ঢুকতে হয় আমেরিকার মধ্যে, এই ট্যারিফ ওয়াল পার হয়ে ঢুকতে হবে। আমদানি পণ্যের উপরে যে তোমার শুল্ক আরোপ করা হলো, ট্যারিফ মানে আমদানিযোগ্য পণ্যের উপর আরোপিত কর। হ্যাঁ, সো এটি সরকার রাজস্ব বৃদ্ধি সহায়তা করলেও মুক্ত বাণিজ্যকে নিরুৎসাহিত করে। তো ট্যারিফলেস পণ্য প্রবেশের যে সুবিধা, সেটা জিএসপি সুবিধা, কোনো প্রকারের শুল্ক দিতে হবে না, ঢুকে যাবে, এটা ট্যারিফ। এই দেখো ট্যারিফ। এখন আসলে লেটার অফ ক্রেডিট বা এলসি, the summary of contract between seller and buyer with the bank as reference. সো ব্যাংকে তুমি রেফারেন্স রাখা, তুমি কি করলে, একটা চুক্তিপত্র করলা। সো ব্যাংক আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত মূল্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে যে পত্র দেয় তাকে বলা হয় এলসি। এরপর একটা প্রত্যয়ন পত্র দেয়, কয় দেয় ও ভালো লোক, আমি চিনি ওরে, হ্যাঁ, ও দিবে, সমস্যা নাই, ও ভাগবে না। তো এই তোমার এলসির লোন অফ ক্রেডিট, এই প্রত্যয় পত্রে তোমার হচ্ছে যে লেটার অফ ক্রেডিট, এটা তিনটা পক্ষ থাকে, আমদানিকারক, রপ্তানিকারক এবং সে নিজে যে পার্টি, যে ব্যাংক দিচ্ছে। ইম্পোর্ট কোটা, তোমার এই কোটার কথা বলছিলাম গত ক্লাসে, যে তুমি যদি একটা কোটা করে দাও যে আমি তোমাকে এতটুকু পণ্য নিব। কার্টেল, কার্টেল তো বলছিলাম গত ক্লাসে। কার্টেল মানে কি, জাহিদের ওরা একজোট করছিল, পণ্যের দাম বাড়ালে ওরা একসাথে বাড়াবে, কমালে ওরা একসাথে কমাবে, ওরা কারো কথা বলতে শুনবে না, ওরা কারো এখানে প্রতিযোগিতা করতে দিবে না, ওরা নিজেরা নিজের মার্কেট কন্ট্রোল করবে। দিস কল কার্টেল। ওরা এক অন্যকে সুবিধা দিতে চায় এখানের মধ্যে, সেই ধরনের সুবিধা সাধারণত মৌখিক হয়ে থাকে, বাট বাস্তবে এই ধরনের সুবিধা তো আসলে তোমার চুক্তি করা যাবে না। সো কপিরাইট, কপি এবং রাইট এখান থেকে আসছে। সো এটা হচ্ছে তোমার সত্য কোনো জিনিসের, হ্যাঁ। সো এটা সি থাকে এরকম চিহ্ন, বা শুধু সি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। জিএসপি নিয়ে কথা বলছি। সো জিএসপির পুরো বিষয়টা বলি, যে ডব্লিউটি এর আন্ডারে যে দেশগুলো থাকবে, যে তারা সবাইকে সমানভাবে বিবেচনা করবে, অন্য কোনো দেশকে কোনো সুবিধা দিতে পারবে না, কোনো শুল্ক দিতে পারবে না। এটা করতে গেলে যেটা হবে, গরিব দেশ তো পণ্য রপ্তানি কেমন করবে,
তো গরিব দেশের জন্য এই নিয়মটা শিথিল করা হয়েছে, ঠিক আছে? ওদের বলতে তোমরা ভাই ট্যারিফ কম দিতে হবে, তোমরা ট্যারিফলেস, তোমরা ট্যারিফ ছাড়া তোমরা ঢুকে যেতে পারবা। ওকে, ট্রেডমার্ক হচ্ছে ব্র্যান্ডের হয় একটা। নাজনীন ধরো তুমি একটা ইয়া করলা, ধরো হচ্ছে তোমার নাজনীন ব্র্যান্ডের লুঙ্গি, নাজনীন লুঙ্গি, তো নাজনীন লুঙ্গি তুমি ট্রেডমার্ক করলা, সো নাজনীন ট্রেডমার্ক। এখন নাজনীন লুঙ্গি যে ট্রেডমার্ক লেখা থাকে, অন্য কেউ চাইলে নাজনীন লুঙ্গি বাইর করতে পারবে না, এটা হচ্ছে ট্রেডমার্ক। হ্যাঁ, আর কপিরাইট মানে তুমি একটা ইয়া করলা, তুমি একটা বই লিখলা, এই বইটা সত্য তোমার কাছে, তো বইটার মালিক হচ্ছে তুমি, এবং হচ্ছে তোমার ধরো এই বই আবার ছাপা হইলে তোমাকে আবার টাকা দিতে হবে। তো তুমি সত্য যদি তোমার হাজবেন্ডকে দিয়ে যাও, তাহলে ওই তোমার মরে গেলে তোমার হাজবেন্ড টাকা পাবে, বুঝতে পারছো? ওটা হলো ব্র্যান্ডিং। ওকে, তো মূলত 70 দশক থেকে তোমার সত্য, হ্যাঁ, ইনটেনজিবল অ্যাসেট গুলোর জন্য, মানে ওই ব্র্যান্ড তো আসলে মেজার করা যায় না, তাই না? সো গরিব দেশের জন্য রপ্তানি সুবিধা বাড়ানোর জন্য ওদেরকে এটা দেওয়া হয়েছে, জিএসপিটা। লেস ফেয়ার নীতি আর অ্যাডাম স্মিথ, আমরা এখন কয়েকটা জিনিস মুখস্থ করবো। লেস ফেয়ার নীতি হচ্ছে যে এটা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যে এখানে কোন সরকারের হস্তক্ষেপ বেঁধে রেখে ব্যবসা বাণিজ্য বিনিময় চলে, এটার অবাধ নীতি বলা হয়। এই লেস ফেয়ার নীতির জন্য হচ্ছে অ্যাডাম স্মিথ, এটা আগেই বলছিলাম একবার। সামাজিক চয়ন তত্ত্ব, এটা হলো অমর্ত্য সেনের সামাজিক চয়ন তত্ত্ব। এখানে আমি একটা তোমার একটা এক্সাম্পল এখানে অ্যাড করছি, তোমরা সেটা পড়ে নিও। এই যে আমরা দেশের মধ্যে ঝামেলা ক্রিয়েট করতেছি আমরা এবং ওরা লিখে, হ্যাঁ, জাতিগত, তারপরে তোমার হচ্ছে যে তোমার ওই আস্তিক নাস্তিক, নারীবাদী অনারীবাদী পুরুষবাদী, হ্যাঁ, এই ঝামেলা ক্রিয়েট করতেছি, এগুলো সবগুলো সামাজিক চয়ন তত্ত্বে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, আমরা একদিন সময় পেলে একদিন বলবো। অর্থনীতি সংক্রান্ত আর কিছু তত্ত্ব মুখস্থ করি আমরা। সো খাজনা তত্ত্ব, জমি ইউজ করলে খাজনা দিতে হবে, এটা হচ্ছে ডেভিড রিকার্ডো। মজুরের উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, এটা হলো কার্ল মার্কসের তত্ত্ব। অর্থের পরিমাণ তত্ত্ব, এটা আরভিং ফিশার। তুমি এগুলো যদি বিস্তারিত জানতে চাও তুমি একটু গুগল করে নিও, এগুলো একটু গুগল করে জানতে পারবা। পরীক্ষার জন্য আমরা শুধু কে দিছে সেটা একটু আমাদের জানা লাগবে। কাম্য জনসংখ্যা তত্ত্ব, যে কত জনসংখ্যা হলে তুমি অর্থনীতি সঠিকভাবে ভালো তোমার ফাংশন করবে, ডাল্টনের নীতি। আর গ্রেশাম বিধি তো অন্য কেউ দিবে না, গ্রেশামই দিবে। দারিদ্রের দুষ্ট চক্র, র্যাগনার মার্কস, হ্যাঁ, তুমি গরিব এই জন্য তুমি খাইতে পারো না, এই জন্য তুমি কাজ করতে পারো না, আর তারপরে তুমি আরো গরিব হচ্ছ, আরো গরিব হচ্ছে বলে তুমি আরো প্রোটিন খেতে পারো না, আরো কাজ করতে পারো না, আরো গরিব হচ্ছে, দারিদ্রের দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছো। এটা র্যাগনার মার্কস বলছে কথা, বিশ্বগ্রাম মার্শাল ম্যাকলুহান আগে বলছে। এই সংস্থা পরিকল্পনা কমিশন, এটা 72 সালে হয়। সদর দপ্তর আগারগাঁওতে, চেয়ারম্যান প্রধানমন্ত্রী, আর ভাইস চেয়ারম্যান হচ্ছে পরিকল্পনা মন্ত্রী, চেয়ারম্যান নিয়োগ দেন রাষ্ট্রপতি। একনেক, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, যত রকম তোমার উন্নয়ন পরিকল্পনা একনেকে পাস হইতে হয়। এটা সভাপতি আর চেয়ারপারসন প্রধানমন্ত্রী, আর উনি যদি না থাকে তখন মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ফিনান্স মিনিস্টার হবে এটার বিকল্প চেয়ারম্যান, আর সদস্য হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীগণ। এনইসি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটা দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ, রাজনৈতিক কর্তৃপক্ষ, এটা চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী, আর সদস্য মন্ত্রিসভার সকল সদস্য। সো বিআইডিএস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, বিআইডিএস, আগারগাঁও ঢাকাতে। বিবিএস, এটা হচ্ছে জরিপ, এটা কথা আগে আসছিল 74 সালে প্রতিষ্ঠিত হয়। এরা বিভিন্ন তোমার গণনা করে বিভিন্ন রকম জিনিসপত্র। বলা হয় থাকে মিথ্যা দুই প্রকার, একটা হলো ঢাকা মিথ্যা, একটা স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স থাকলে আবার মাইন্ড করবে আবার, আমি নিজেই পাবলিক হেলথে যেহেতু পড়ছে, স্টার্টের লোক ফান করলাম আর কি। আইসিবি, এটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক, গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে না। এটা হচ্ছে 74 সালে 1 অক্টোবর এটা প্রতিষ্ঠিত হয়। এসপিসিবিএল, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড, এটা টাকা ছাপানোর প্রেস, এখানে টাকা ছাপা হয়। সো এটাও গাজীপুরে। গাজীপুরে আর কি কি আছে বলতো একটু? গাজীপুর বাসীরা কিন্তু অত্যন্ত দেখছো, ওরা টাকা পয়সা আছে, আবার টাকা বাড়ার জন্য অস্ত্র বানায় না, রাইফেল কারখানা ওদের এখানে আছে, মানে ব্যাপক অবস্থা ওদের এখানে। ডিসিসিআই ঢাকা ব্যবসায়ীদের সবচেয়ে পুরনো সংগঠন, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ডিসিসিআই। রিহ্যাব, এটা হচ্ছে তোমার ওই ফ্ল্যাট ফ্রুট বিক্রি করা, যে জমি জমা এগুলোর জন্য আবাসন ব্যবসায়ী যারা, তাদের একটা সংগঠন। এভিসিসিআই, এটা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। যেটা রাজস্ব বোর্ড, আমরা কদিন পর দেখি ওরা বিভিন্ন লোকজনকে ট্যাক্স ফাঁকির অভিযোগে মামলা করে গ্রেফতার করে। 72 সালে প্রতিষ্ঠিত হয়। ওরা মূলত দেশের জনগণের থেকে ট্যাক্স তুলে গভর্নমেন্টের জন্য ব্যয় নির্বাহ করতে হেল্প করে। এটা বোর্ডের প্রধান নির্বাহী পদবি হচ্ছে চেয়ারম্যান, এনবিআর এর চেয়ারম্যান। হ্যাঁ, এটা হচ্ছে সেগুনবাগিচা, ঢাকায়। বেজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, যে 10 সালে প্রতিষ্ঠা হয়েছে, এটা প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রণ করে, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী।
তারপরে তোমার বেজা গড়ে তোলা হয়েছে কেন? স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে 30 সালের মধ্যে স্পেশাল ইকোনমিক জোন করবে 100টা, 1 কোটি লোকের কর্মসংস্থান করবে, বছরে $40 বিলিয়ন পণ্য রপ্তানি হবে বলে আশা প্রকাশ করছে বেজা কর্তৃপক্ষ। ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রডিউসিং জোন, আর বেবজা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রডিউসিং জোন অথরিটি। এটা আইন পাস হচ্ছে 1980 সালে, এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। সো বেবজার গভর্নর বোর্ডের চেয়ারম্যান এটা প্রধানমন্ত্রী, টাকা পয়সা রিলেটেড যত কিছু আছে এগুলো সব প্রধানমন্ত্রী। দেশের প্রথম বেসরকারি ইপিজেড হচ্ছে কোরিয়ান ইপিজেড, চট্টগ্রাম অবস্থিত। আর কৃষি ভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তর ইপিজেড, নীলফামারী। আজকে স্লাইডের মধ্যে অ্যাড করছিলাম ইপিজেড। তো বাংলাদেশের মোট ইপিজেড 10টা, সরকারি হলো 8টা, বেসরকারি হলো 2টা। তো রাঙ্গুন ইপিজেড হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড। আর কোরিয়ান ইপিজেড হচ্ছে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম ইপিজেড। এইগুলো সরকারি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, হ্যাঁ 8টা ইপিজেড আছে। উত্তরাকে বলে কৃষি ভিত্তিক ইপিজেড। প্ল্যান নিয়ে কথা বলছি। তো তোমার হচ্ছে এখন যে যাকে নিয়ন্ত্রণ করে, প্রধানমন্ত্রীর কার্যালয়, তারপর তোমার হচ্ছে যে বিনিয়োগ বোর্ড, দুর্নীতি দমন কমিশন, এনজিও বিষয়ক ব্যুরো এবং মন্ত্রী পরিষদ বিভাগ, এগুলোকে প্রধানমন্ত্রী সচিবালয় কন্ট্রোল করে। রাজস্ব আয় বিভাগে কন্ট্রোল করে অর্থ মন্ত্রণালয়, আর ট্যারিফ কমিশনকে কন্ট্রোল করে বাণিজ্য মন্ত্রণালয়। তাহলে এই জিনিসটা দেখো যে দেশের ভিতরে যে রাজস্ব আয়টাই হয় এগুলো হলো ফিনান্স মিনিস্ট্রি কন্ট্রোল করে। আর দেশের ভিতরে যে পণ্য যদি ঢুকে, ট্যারিফ যে দিতে হবে, কেউ যদি আমদানি করে এখানের মধ্যে, ওটা আবার বাণিজ্য মন্ত্রণালয় কন্ট্রোল করে। তাহলে এই টাকা পয়সার মধ্যে কিন্তু এখানে ডিফারেন্স আছে। কিন্তু ইন্টারনাল অর্থ মন্ত্রণালয়ের কাম, আর বাইরে থেকে পণ্য ঢুকলে বাণিজ্য মন্ত্রণালয়ের কাম। স্পার্সো এটা হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। এই আবহাওয়া নিয়ে ভবিষ্যৎবাণী করে। এটা হলো, তো এখন আবহাওয়ার কথা শুনে না তুমি আবার অন্য কিছু পাবার কারণ না, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় কন্ট্রোল করে, কারণ রাডার ওদের এখানে আছে। ওরাও তোমার হচ্ছে যে ভবিষ্যৎবাণী করে আজকে বৃষ্টি হবে, যদি ভবিষ্যৎবাণী করে বৃষ্টি হবে ভাববে আজকে বৃষ্টি হবে না। আর যদি ওরা বলে যে আজকে অনেক রোদ হবে ঝকঝকে, তুমি ভাববে আজকে বৃষ্টি হবে। শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জ কমিশন, সো এসিসি এটা কন্ট্রোল করে। তারপর পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা প্রথমে বলছিলাম, এটা পরিকল্পনা প্ল্যানিং মিনিস্ট্রি এটাকে তোমার হচ্ছে যে দেখে, পরিকল্পনা কমিশন আছে ওখানের মধ্যে। বাংলাদেশ উন্নয়ন ফোরাম বিডিএফ, এটা হচ্ছে তোমার বিশ্ব ব্যাংক ওদের হাতে। তো তোমরা জানো আগে সবসময় বিশ্ব ব্যাংক সভাপতি থাকতো, এখন সভাপতি কে বলো তো বিডিএফ এর? এখন সভাপতি কে থাকে বিডিএফ এর? সভাপতি কে করে? সভাপতি তো ফিনান্স মিনিস্টার, রাইট। তো আগে প্যারিস হইতো, এখন বাংলাদেশ হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি কে প্রোভাইড করে? পরিকল্পনা মন্ত্রণালয়, এটা বার্ষিক এডিপি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা প্রোভাইড করে। আর তোমার হচ্ছে যে পভার্টি এলিভেশন স্ট্র্যাটেজিক যে প্ল্যান গুলো করে, সেটা হচ্ছে তাও প্ল্যানিং। ওরা তো প্ল্যান করবে যে কেমনে উন্নয়ন করা যায়, দেশে কোন খাতে কতটা খরচ হবে এবং কেমনে দারিদ্র্য বিমোচন করবে, এগুলা। আদমশুমারি করে বিবিএস। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং পরিকল্পনা কমিশন, এই দুইটাই পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে। বিষয়টা বুঝতে চেষ্টা করো। ধরো আমি স্বাস্থ্য অধিদপ্তর, আমি কার আন্ডারে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে। ওষুধ প্রশাসন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে। যারা তো নার্সিং অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তাহলে এই পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে এই পরিকল্পনা কমিশন, পরিসংখ্যান ব্যুরো হলো সবগুলা। বুঝতে পারছো? ক্লিয়ার? তো আমরা এখন একটু ব্যাংকে যাই, চলো। সো ব্যাংক প্রথম তোমার উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে। ওই যে তোমরা পলাশী যুদ্ধ একটা পড়ছিল না, জগৎ শেঠ, এই জগৎ শেঠরা তোমার তখন পুরো দুনিয়ার লোকজন যত পয়সা টাকা পয়সার মালিক ছিল, তার চেয়ে বেশি টাকা পয়সার মালিক ছিল জগৎ শেঠ। হ্যাঁ, এখন যেরকম আমরা যেরকম ওয়ারেন বাফেটকে চিনি, হ্যাঁ, তখন ভারতবর্ষের লোকজন ছিল ওয়ারেন বাফেট। সো কি অধিদপ্তর, অধিদপ্তর ওই যে মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো অফিস থাকে। ধরো এই যে স্বাস্থ্য অধিদপ্তর, নার্সিং অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, হ্যাঁ, প্রত্যেকটা মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো অধিদপ্তর আছে। আবার আমাদের অধিদপ্তর আন্ডারে আবার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ধরো ইপিআই একটা ডিপার্টমেন্ট, আমরা এমআইএস আমরা আরেকটা ডিপার্টমেন্ট, হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্স আরেকটা ডিপার্টমেন্ট, এরকম আর কি। হ্যাঁ, তো বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম চালু করে মুঘল আমলে চালু হয়। তারপরে আসলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এটা হচ্ছে তোমার, হ্যাঁ ইংরেজের কারণে গরিব হয়ে গেছে সব, একদম ওরা সব লুটে পাটে খেয়ে চলে গেছে। তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, 16 ডিসেম্বর 1971 সালে যেদিন স্বাধীন হয় বাংলাদেশ, সেদিন প্রতিষ্ঠা হয়। এর আগে ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। মূল ঘটনা হলো এটা আগের নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, দেশ যেদিন স্বাধীন হলো সেদিন এর নাম হয়ে গেল বাংলাদেশ ব্যাংক। সদর দপ্তর হচ্ছে মতিঝিল, ঢাকায়। ওদের কাম হলো মুদ্রার মান নিয়ন্ত্রণ। তো ওখানে তুমি যাই আমি একটু টাকা রাখবো, আপনার এখানে একটা অ্যাকাউন্ট খুলবো, এটা তুমি করতে পারবে না। ওদের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, মুদ্রার মান নিয়ন্ত্রণ করে দেশের মধ্যে। তো বাংলাদেশ ব্যাংক, তাহলে অন্য সেক্টর গুলো কে নিয়ন্ত্রণ করে? ব্যাংকিং সেক্টর এগুলো নিয়ন্ত্রণ করে
ফিনান্স মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকিং সেক্টরকে নিয়ন্ত্রণ করে, রুলস রেগুলেশন বানাই। বাট তোমার হচ্ছে ওদের গার্ডিয়ান কিন্তু বাংলাদেশ ব্যাংক, ওদের কিন্তু ওদের দেখাশোনা করা, অভিভাবকত্ব করা ওদের এখানে। তো বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এটা হলো মিরপুরে। এখানে টাকার জাদুঘর আছে, হ্যাঁ, এখানে বিভিন্ন মুদ্রা এখানে শো করা হয়। ফজলুল কবির বাংলাদেশ ব্যাংকের তোমার হচ্ছে যে বর্তমান গভর্নর, মেয়াদ 4 বছর, এবং উনি 11তম গভর্নর। উনি আসতো না, এটা আমি ভাবছি চেক করে নিই আজকে। ফজলুল কবির আছে, লোকজন কি বলে না আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো ব্যাংক ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংকের প্রথম যে গভর্নর তার নাম হলো আনম হামিদুল্লাহ, হ্যাঁ, শাখা হলো 10টা। আর IMF যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যাদের কাজ হলো লোন টোন দেয়া, এটা আগে কার্যালয় ছিল বাংলাদেশ ব্যাংকের 5ম তলায়, বর্তমানে ওদের আগারগাঁওতে নিজেদের অফিস আছে। প্রথম নারী পরিচালকের নাম হলো অধ্যাপিকা হান্নানা বেগম। আর বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় 1972 সালে। গ্রিন ব্যাংকিং বাংলাদেশ ব্যাংক চালু করে। গ্রিন ব্যাংকিং মানে হচ্ছে এটা এমন একটা ব্যাংকিং যেটা দেশ ও জাতি পরিবেশগতভাবে সুবিধা পায়, হ্যাঁ, সবুজ ব্যাংকিং আর কি, যেটার কাজ হচ্ছে পরিবেশ ভারসাম্য ঠিক রাখা, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা, বিদ্যুৎ, পানি এবং কাগজের খরচ কমানো। তফসিলি ব্যাংকগুলো যেগুলো বাংলাদেশ ব্যাংকের অধীন, সো ওগুলো বলা হয় তফসিলি ব্যাংক। সো বাংলাদেশের মোট তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি। এখানের মধ্যে রাষ্ট্রায়ত্ত হলো 6টা, যেগুলো মালিক হলো সরকার, সরকারের শেয়ার আছে সেখানে। বেসরকারি গুলো সরকারের শেয়ার নাই, ওগুলো হচ্ছে 43টা। স্পেশালাইজ ব্যাংকগুলো 3টা, আর বিদেশি ব্যাংকগুলো 9টা। সো এটা হলো বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। আর অতালিকাভুক্ত, তার মানে এগুলো তফসিলি ব্যাংক না, এগুলো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে না। এরকম হলো 5টা: জুবিলী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আনসার ভিত্তিক উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংক। এইগুলো হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক 6টা: সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। রূপালীর মধ্যে আবার রূপালী একটা সময় প্রাইভেট ব্যাংক ছিল, রূপালী এখন বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট অধিগ্রহণ করছে, তো এখানে দুই পক্ষে শেয়ার আছে। জনতা ব্যাংক লিমিটেড যেটা বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ ওরা চালু করে। রেডি ক্যাশ হলে কাইন্ড অফ তোমার ইয়ার মতো, আমরা এটিএম বুথে টাকা তুলে না, এরকম কার্ডের মতো রেডি ক্যাশ। কে তুলছো বলো, তুলছোকে বলো, কমিটি লিখো প্রশ্ন। তো এই জনতা ব্যাংক, এর নাম ছিল আগে ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক, এটা এখন নাম হয়েছে জনতা ব্যাংক লিমিটেড। আসলে ব্যাংক এগুলো ছিল কারণ এগুলো তো তোমার স্লাইড অ্যাড করে দিচ্ছে। রূপালী ব্যাংক, এখানে সরকারি বেসরকারি যৌথ মালিকানা আছে। এগুলো হচ্ছে স্পেশালাইজ ব্যাংক: কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। তো বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হলো এবি ব্যাংক। ঋণ খেলাপি টাকা লোন নিলে তুমি আর দেওয়া নাই টাকা, হ্যাঁ। আচ্ছা, ঋণ খেলাপি তুমি কেমনে ঋণ খেলাপি করে টাকা মালিক হতে পারো সেটা বলবো। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক হলো ট্রাস্ট ব্যাংক লিমিটেড। তো সেনাবাহিনী তোমার হচ্ছে ব্যাংক আছে, সেনাবাহিনী পানি বেচে, ময়দা বেচে, আটা ময়দা সুজি যা আছে সব বেচে, হ্যাঁ, স্কুল হাসপাতাল। মানে ওরা পৃথিবীর যে সকল দেশ সেনাবাহিনী নিজেদের কাজ কাম থুইয়া এই চাল ডাল আটা রুটি বেচা শুরু করছে, ওই সকল দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানে তোমরা অনেকে আর্মির লোকজন থাকতে পারো, আমি তোমাকে বলি না, এটা বাংলাদেশের কথা বলি না, অন্যান্য দেশ, পাকিস্তান, তারপর অন্যান্য দেশের কথা বলছি আমি, হ্যাঁ। বাংলাদেশে তো এগুলো নাই না, বাংলাদেশে তো আর্মি তোমার ওরা দেশ রক্ষা কাজে ওরা নিয়োজিত, এসব ব্যবসা বাণিজ্যের মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে। প্রথম বিদেশি ব্যাংক এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওরা প্রথম টেলিব্যাংকিং চালু করে। টেলিব্যাংকিং মানে বাচ্চার ভাই আমার ফোনে আমি এখন অমুকটা টাকা পাঠাতেন $1,00,000, হ্যাঁ, এলো টেলিব্যাংকিং, টেলিফোনের মাধ্যমে। এটিএম সেবা শুরু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওরা সম্ভবত 1993 মনে হয়। সো তোমার হচ্ছে যে, হ্যাঁ, মাস্টার কার্ড তোমার হচ্ছে যে প্রথম যে চালু করে, তো মনে হতে পারে স্ট্যান্ডার্ড চার্টার্ড বা মাস্টার ব্যাংক চালু করে ন্যাশনাল ব্যাংক। তো বর্তমান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হলো 13টা। তো প্রথম মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরু করে মোবাইল ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। মাস্টার কার্ড, এই যে অনেক রকম ক্রেডিট কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো বিভিন্ন কোম্পানি, গ্লোবালি বিভিন্ন কোম্পানি, হ্যাঁ। সো ধর এই মাস্টার কার্ড শুধুমাত্র ন্যাশনাল ব্যাংকের না, প্রথম আনছে আর কি, কিন্তু আরো অন্যান্য অনেক ব্যাংক এই কার্ডটা প্রোভাইড করে। ক্রেডিট কার্ড এটা এগুলো একটা কোম্পানি গ্লোবালি। তো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এটা প্রথম তোমার মোবাইল ব্যাংকিং, কিন্তু এরপর খুব একটা বেল পায় নাই, বেলটা নিয়ে নিল কে? বিকাশ। একটা জিনিস বিকাশ খেলে দিল, সেটা হচ্ছে নামটা। নামটা খুবই গুরুত্বপূর্ণ এখানের মধ্যে। সো তুমি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করো, অলওয়েজ চেষ্টা করবে নামটা খুবই সহজবোধ্য। এটা নামটা প্রথম চিন্তা করেছিল
ব্র্যাক ব্যাংক ক্যাশ, তার মানে বি ক্যাশ। হ্যাঁ, বি ক্যাশ। সো তোমার হচ্ছে যে কি হইলো এখন, ওরা নাম দিয়ে ট্রায়াল দিল। কেমন ট্রায়াল দিল? ধরো তোমার 100 জন ওরা মহিলা ঠিক করলো, ফিমেল। ওরা কইলো যে আপনি ওই 100 জনের কাছে যা, আপনি প্রত্যেকে বাকি একজন একজনকে যায় নাম বলেন যে আমি হচ্ছে 100 টাকা হচ্ছে যে ওর কাছে বি ক্যাশ করবো। ওরা পরে ডেটা নিয়ে দেখলো লোকজন মুখে মুখে বলতেছে আমি আপনার 100 টাকা বিকাশ করতে চাই। দেখলো মানুষ বিকাশ নামটা মানুষ উচ্চারণ করতে পারে না, তো বিকাশ উচ্চারণ করা বললো বিকাশ। হ্যাঁ, তো এই বিকাশ নাম দিয়ে কি হইলো যে সহজবোধ্য, এটা ব্র্যান্ডিং এর সুবিধা হইলো। হ্যাঁ, বিকাশ মার্কেট লিডার হইলো পরে এসেও, এবং ওরা অনেক সহজ সুবিধা দিছে। তাহলে দেখো ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, ওরা এমন বড় নাম দিছে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, এটা মানুষ মুখস্থ করতে পারে, ব্র্যান্ডিং হয় নাই, তো কোনো কাম হয় নাই। আলটিমেটলি ডাচ বাংলা ব্যাংক কি করা লাগছে, নামটা চেঞ্জ করছে। নাম কি ওদের? ওদের নাম কি এখন? মানে এখন রকেট। সিস্টেম কিন্তু সব আগের গুলোই আছে, বাট নাম হচ্ছে রকেট। তো যদি তুমি কখনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাও, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নেম। নামটা হবে 2 লেভেলের। পৃথিবীর ম্যাক্সিমাম তোমার গ্লোবাল ব্র্যান্ড গুলো 2 লেভেলের। ধরো তোমার হচ্ছে যে নাইকি, পুমা, হ্যাঁ, তোমার এরকম তোমার প্রচুর কোম্পানি বাবা। হ্যাঁ, অনেক এর চেয়ে বেশি লেভেল আছে, যেমন কোকা কোলা, এটা 4 লেভেল, কিন্তু এরপরে এটা, হ্যাঁ, এডিদাস। সো এরকম 2 লেভেলের নাম রাখা যদি তুমি ট্রাই করো, কোকা কোলা 4 লেভেল, কিন্তু নামটা হচ্ছে তোমার খুব সহজবোধ্য। সো কোক আমরা হচ্ছে বলতে পারি, গুচি। হ্যাঁ, গ্লোবাল তোমার বড় বড় ব্র্যান্ড গুলো তোমার হচ্ছে যে নোকিয়া, 2 লেভেলের নাম সবসময় তোমার ব্র্যান্ডিং করার সুবিধা। এই যে বড় নাম ব্র্যান্ডিং করা তো করা যাবে না তা না, করা যাবে, বাট টাকা পয়সা খরচ হবে, ব্যবসা সহজ করা যাবে না। বিকাশ প্রতিষ্ঠাতা হচ্ছে কামাল কাদির, উনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে বাংলাদেশ আইএফআইসি ব্যাংক। সো এখন আসে একটু টাকার নোট গুনি। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করে ক্যানিং ভাই। দেখো ক্যানিং ভাই জ্ঞানী গুণী লোক, 1857 সালে। বাংলাদেশের প্রথম কাগজের নোট চালু হয় 4 জানুয়ারি 1973 সাল। আর এই কাগজের নোট দেখো, প্রথম যে কাগজের নোট বাংলাদেশে 1 টাকা এবং 100 টাকার নোট। নোট হলো 2 প্রকার, সরকারি আর ব্যাংক নোট। সরকারি নোট যেটার মধ্যে মালিকানা হচ্ছে বাংলাদেশ সরকার তথা অর্থ মন্ত্রণালয়, সাইন থাকবে অর্থ সচিবের। কয়টা আছে? 3টা আছে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। এগুলো হচ্ছে তোমার সরকারি নোট। এখানে কাজ সাইন আছে, দেখো সিনিয়র অর্থ সচিব, এই দেখো অর্থ সচিব। হ্যাঁ, এটা সরকারি নোট। সো নোটের কথা বলতেছি আমি। আচ্ছা, ব্যাংক নোট। ব্যাংক নোট হলো 60টা। সো 60টা কি কি? 10, 20, 50, 100, 200, 500, 1000। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা। সো এটা স্বাক্ষর থাকে তোমার হচ্ছে যে গভর্নরের। স্বাক্ষর থাকে তোমার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এখন আসলে আমরা একটু বিমা করি। তো বিমার মধ্যে বাংলাদেশের বিমা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিক্রিয়া হলো ক্ষুধাবক্স। যাক, আমার বিমানে যত অ্যালার্জি আছে, কারণ বিমানি করে বিমার মধ্যে ধরা টরা খাইছে, একবার খাইছে ধরা। তো খুব বেশি খাইতে পারি নাই, পরে সেটা মিটিগেট করছে। বিমা সংস্থাগুলোকে জাতীয়করণ করা হয় 72 সালে। বিমা ভালো জিনিস, না বুঝে করা উচিত না। তো তোমার বিমা কর্পোরেশন আইন পাস হয় 1973 সালে। মেট লাইফ ওরা যেটা বলে ভন্ড আছে রে। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, IDRA, ওরা ইন্স্যুরেন্স রেগুলেশন করে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, ওরা বিভিন্ন ট্রেনিং মিনিং দেয়। তো বিমা খাত যে মন্ত্রণালয়ের অধীন? অর্থ মন্ত্রণালয়। বিমা ব্যবস্থাপনা, তো তোমার এখানের মধ্যে সাধারণ বীমা এবং জীবন বীমা কর্পোরেশন এটা প্রতিষ্ঠা লাভ করে 14 মে 1973 সালে। আর একমাত্র সরকারি বীমা প্রতিষ্ঠান হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান যেটা বিমা ট্রেনিং দেয়, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। সো বর্তমান বীমা হচ্ছে তোমার টোটাল 81টা, যার মধ্যে 35টা জীবন বীমা, 46টা সাধারণ বীমা। ওই যে একটু আগে বলছিলাম সাধারণ বীমা জীবন বীমা কর্পোরেশন, এখন আসবো সেখানের মধ্যে। তো জীবন বীমা কোম্পানির মধ্যে 1টা সরকারি আর 34টা বেসরকারি। আর সাধারণ বীমার মধ্যে 1টা সরকারি, 45টা বেসরকারি। মানে 1টা জীবন বীমা সরকারি, 1টা সাধারণ বীমা সরকারি, বাকিগুলা বেসরকারি। তো এগুলো সরকারি, 1টা জীবন বীমা, 1টা সাধারণ বীমা, নামই জীবন বীমা সাধারণ বীমা। বাংলাদেশে চালু একমাত্র বিদেশি বীমা কোম্পানি নাম হলো মেটলাইফ, ওরা সবচেয়ে বেশি ইনকাম জেনারেট করতে পারে। এটা পূর্ব নাম ছিল আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যালিকো। সো কিছু এনজিওর নাম জানি আমরা, ক্লাস শেষ করে চলে আসছে আমাদের 3 থেকে 4 মিনিট আমরা। তো তোমার কিছু এনজিওর নাম জানি, গ্রামীণ ব্যাংক যেটা মূলত মাইক্রো ক্রেডিট সম্বলনের অন্যতম উদ্যোক্তা, এবং ওরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে, বিনা জামানতের ঋণ দান করে গ্রামীণ ব্যাংক। ব্র্যাকের সবচেয়ে বড় এনজিও আর সবচেয়ে বড় ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থা। আশা, এটা সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠাতা, সালমান রাখা লাগবে না।
প্রশিকা এটা একটা এনজিও, মানিকগঞ্জে প্রতিষ্ঠিত হয়, সো সাল মুখস্থ করা লাগবে না। ব্যুরো বাংলাদেশ বেসরকারি উন্নয়ন সংস্থা, সাল মুখস্থ করা লাগবে না, টাঙ্গাইলে শুরু হয় এটা। স্বনির্ভর বাংলাদেশ এটা হচ্ছে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত, সাল মুখস্থ করা লাগবে না। ই টেন্ডারিং, টেন্ডারিং মানে হচ্ছে তুমি অনলাইনের মাধ্যমে টেন্ডার করা, এগুলা তো অনলাইনের মাধ্যমে বার্ষিক ক্রয় পরিকল্পনা দরপত্র আহ্বান করা, হ্যাঁ, প্রস্তাবের জন্য উদ্ভাবন করা, এগুলো করা, এগুলো হচ্ছে ই টেন্ডারিং। তো 2রা জুন বাংলাদেশ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইজি ওয়েব পোর্টাল চালু করে, এর মধ্যে ই টেন্ডারিংটা শুরু হয়। ব্র্যাকে সাল লাগবে না, সালকে এত গুরুত্ব কিছু নাই, সাল একটু ছেড়ে দিতে হবে, সাল একটু। একটা বাড়ি একটা খামার এটা অগ্রাধিকার প্রকল্প, তো এটা 2009 সালে ক্ষমতা গ্রহণ শুরুতে এটা করে। দারিদ্র হ্রাস করা ছিল এটার প্রধান লক্ষ্য। এখানে 3টা পর্যায়ে বিভক্ত ছিল এটা। এই প্রকল্পটির উন্নয়ন ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 22 জুন 2016 সালে পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করেছে। স্টক এক্সচেঞ্জ হলো 2টা বাংলাদেশে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জের বেসিকটা বোঝার জন্য আমার একটা পেজ আছে, পেজ নাম হলো আরফিন ভাই এমবিবিএস। ওখানে আমার 2টা লাইভ আছে, ওগুলো দেখতে পারো, ওটা দেখলে বুঝবে স্টক মার্কেট কি জিনিস আমি এখানে বুঝাই বলছি। হ্যাঁ, পেজ আছে আরফিন ভাই এমবিবিএস, ওখানে একটু পিছনে গেলে 2টা লাইভ পাওয়া, লাইভের মধ্যে ব্যাখ্যা আছে স্টক মার্কেট কেমন, এখানে কেমন এটা পারফর্ম করে, লাভ করতে কেমন সব বলে না সেখানে। ইন্ডেক্স হলো এরকম তোমার 1 2 3 এটা নতুন একটা ইন্ডেক্স, সিএনআই ডিএসসি সিলেক্ট ইন্ডেক্স। তো এখানে মূলধনী, বড় মূলধনী 40টা কোম্পানি এখানে আছে, এখানে বড় মূলধনী 30টা কোম্পানি আছে, এখানে সবগুলো কোম্পানি আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে সবগুলো কোম্পানি এখানে আছে। আর ডিএস ঢাকা স্টক এক্সচেঞ্জ সরিয়া ইন্ডেক্স, মানে শুধু যারা সরিয়া ভিত্তিক ব্যবসা বাণিজ্য করে ওদেরকে নিয়ে। সো আজকের ক্লাস এখানে সমাপ্ত। আমরা সময় পেলে স্টক মার্কেট নিয়ে কথাবার্তা বলবো। আজকে থাকুক এখানেই, ভালো থাকো সবাই। আমি স্লাইডগুলো আপলোড করে দিব, আর একটু দেখে থেকে আরো তথ্য আপডেট করে আপলোড করে দিব। আল্লাহ হাফেজ।